11 হাত পায়ের একটা হাড় ভেতর থেকে ভেঙে গেলে যেরকম হয়, বাইরে কোনো রক্তপাত ঘটে না, অথচ টনটনে ব্যথাটা ঠিকই থাকে। আবুহু জুনাইদের সংসারেরও সেই অবস্থা। নুরুন্নাহার বানু এবং আবু জুনাইদের মধ্যে কথা বলা বলি বন্ধ। বিয়ের পর এরকম অবস্থা আগে কোনোদিন হয়নি। নুরুন্নাহার বানু এখন বড় হবার মজা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দিলু আপন ইচ্ছে মতো সব কিছু করছে। যখন তখন বাইরে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কেন যাচ্ছে, এ সকল কথা জিজ্ঞেস করে দেখার কোনো প্রয়োজন নুরুন্নাহার বানু অনুভব করেননি। তিনি মনে করছেন তার সর্বনাশ হয়ে গেছে। শেখ তবারক আলী তাদের গোটা পরিবারটাকে সর্বনাশ করে ফেলেছেন। এই সংসারের প্রতি কোনো কর্তব্য, কোনো টান তিনি বোধ করেন না। অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলেই তিনি এই বাড়িতে পাপী মানুষজনের সঙ্গে দিন রজনী যাপন করছেন। নুরুন্নাহার বানুর বিষয়ে একটা সত্য কথা হলো এই যে তিনি যখন ভেবেচিন্তে কিছু করেন অবশ্যই ভুল করে বসেন। ঝোঁকের মাথায় যেসব সিদ্ধান্ত নিয়ে ফেলেন, পরে দেখা গেছে সেগুলোতেই তার দূরদর্শিতা প্রমাণিত হয়েছে। রেবা তার ছেলে অন্ত এবং বর ইকবালকে কিছুদিন বরিশাল থেকে এখানে আনিয়ে রাখার ব্যবস্থা করে খুবই ভালো কাজ করেছেন। মেয়ে জামাই এবং নাতি আসাতে পরিবারের গুমোট হাওয়াটা অনেকখানিই কেটে গেছে। মেয়ে জামাই আসাতে খুবই ভালো হয়েছে, একথা আবু জুনায়েদও স্বীকার করেন, কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলেননি। নুরুন্নাহার বানু আঁকড়ে ধরার মতো একটা অবলম্বন খুঁজে পেলেন। রেবা মেয়েটি ঠান্ডা স্বভাবের এবং অনেক বিচক্ষণ। রেবার যখন জনা, নুরুন্নাহার বানুর বয়স সবে 16। আবু জুনায়েদ তখন ফাইনাল ইয়ারের ছাত্র। পাশ করার পরে জুনায়েদকে চাকরি পেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। রেবাকে মানুষ করতে গিয়ে অনেক ঝাড়ঝাপটা মাথার উপর দিয়ে গেছে। আবু জুনায়েদের সঙ্গে এক রুমের একটি টিনের ঘরে নুরুন্নাহার দাম্পত্য জীবন শুরু করেছেন। তখন তাদের সংসারে প্রাচুর্য বলতে কিছুই ছিল না। দুধের পয়সার জন্য নুরুন্নাহার বানুকে লজ্জা শরমের মাথা খেয়ে তার আব্বার কাছে হাত পাততে হতো। দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছে বলেই রেবার মধ্যে দয়ামায়ার ভাগটা খুব বেশি। দিলুর কথা স্বতন্ত্র, সে ভীষণ বুদ্ধিমতী মেয়ে। দিলুকে সবসময় চোখে চোখে রাখে, কোনো ক্রমেই বাড়ির থেকে একা বেরোতে দেয় না। কলেজে যাবার সময় রেবা কিংবা তার স্বামী দিলুর সঙ্গে কলেজের গেট অবধি যায়, আবার ছুটি হবার পরে কলেজ গেট থেকে উঠিয়ে নিয়ে আসে। কলেজের প্রিন্সিপাল ভদ্রমহিলার সঙ্গে আবু জুনায়েদের পরিচয় আছে। তিনি তাকে টেলিফোন করে বলেছেন তার এই মেয়েটি বড় আদুরে এবং খেয়ালি, কখন কি করে বসে কোনো ঠিক নেই। সুতরাং বেগম হাসনা বানু যদি অনুগ্রহ করে মেয়েটির প্রতি কড়া নজর রাখেন তবে আবু জুনায়েদ খুবই উপকৃত বোধ করবেন। কলেজ সম্পর্কিত অনেক কাজে উপাচার্যের কাছে হাসনা বেগমের ঠেকা আছে, তাই বেগম হাসনা বানু কথা দিয়েছেন, হ্যাঁ, মেয়েটির প্রতি তিনি প্রখর দৃষ্টি রাখবেন। তবে এও বলেছেন এসব টিনেজারদের কন্ট্রোল করা খুবই মুশকিলের ব্যাপার। রেবার বর ইকবাল ছেলেটিকে নুরুন্নাহার বানু খুবই পছন্দ করেন। তার এই বিপদের দিনে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে নীরবে মচকে যাওয়া সংসারটির শুশ্রূষা করে যাচ্ছে, দেখে নুরুন্নাহার বানু অভিভূত হয়ে গেছেন। নুরুন্নাহার বানুর কোনো ছেলে নেই। ছেলে না থাকলে নারীর মনে একটা হাহাকার থেকেই যায়। নুরুন্নাহার বানু ছেলেটাকে তাদের সঙ্গে একেবারে রেখে দেওয়ার কথা চিন্তা করেন, কিন্তু ইকবালের বদলির চাকরি, তার থাকার উপায় নেই। নুরুন্নাহার বানু ভাবেন ঢাকাতে যদি কোনো কাজকর্ম পাওয়া যেত ছেলেটাকে নিজের কাছে রেখে দিতে পারতেন। সরকারি চাকরি হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ধরনের একটা ভদ্র চাকরি হলেই চলে যায়। আবু জুনায়েদ এত বড় একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান, প্রতিদিন তার হাত দিয়ে কত লোকের চাকরি হচ্ছে, অথচ এমন সোনার টুকরো জামাই তাকে একটা চাকরি দেওয়ার ক্ষমতা আবু জুনায়েদের নেই। শেখ তবারক আলীর কথা কেন জানি তার মনে উদয় হল, আর সারা শরীর কেঁপে গেল। এখনও নুরুন্নাহার বানু শেখ তবারকের কাছ থেকে উপকার প্রত্যাশা করেন। রেবার ছেলে অন্ত্র এই মনস্তাপ পীড়িত বাড়িতে এক ঝলক ফাল্গুনের হাওয়া এনে দিয়েছে। তার বয়স সবে 2 পেরিয়েছে। বয়সের তুলনায় তার বার অনেক বেশি। এই দুরন্ত সর্বাঙ্গে প্রাণপূর্ণ শিশুটি ছোট ছোট পায়ে টলমল টলমল করে যখন হাঁটে, দেখে মনে হয় তার চরণের ছন্দের মধ্যে সমস্ত পৃথিবীর প্রাণস্পন্দন দানিত হয়ে ওঠে। অন্তু যখন নব উদ্যত সাদা দাঁতগুলো দেখিয়ে হাসে, দেখে মনে হয় জগতের যা কিছু সুন্দর নিষ্পাপ এই শিশুটির শুভ্র হাসির মধ্যে দিয়ে ফুলের মতো বিকশিত হয়ে উঠেছে। এক দণ্ড বিশ্রাম নেই অন্তর। গাছে পাখি দেখলে আ করে ডাকে, আপনি নাচে আপনি হাসে, ঝর্ণার মতো শিরকণ্ঠে কলকল করে কথা বলে যায়। এই নাতিটিকে দেখলে নুরুন্নাহার বানু সমস্ত দুঃখ সমস্ত বেদনার কথা ভুলে যান, তাকে বুকে টেনে আদর করেন। অন্তু নানির কোল থেকে মায়ের কোলে, মায়ের কোল থেকে নানার কোলে, নানার কোল থেকে দিলুর কোলে ঝাঁপিয়ে পড়তে বড় বেশি ভালোবাসে। সকালবেলা নাস্তা খাবার পর ক্রমাগত কোল বদর করা অন্তর একটা চমৎকার খেলা হয়ে দাঁড়িয়েছে। এই বাড়ির পরস্পরের কাছ থেকে দূরে দূরে সরে যাওয়া মানুষদের মধ্যে অন্তু একটা নতুন যোগসূত্র রচনা করেছে। অন্তুর মুখে সবে কথা ফুটতে আরম্ভ করেছে।
আবু জুনায়েদকে যখন নানা বলে তার কোলে ঝাঁপিয়ে পড়ে, শত ব্যস্ততার মধ্যেও অন্তুকে একটু আদর করে, তার শিশু মুখে চুমুখে একটা অনাবিল শান্তির পরশ খুঁজে পান। অন্তু আবু জুনায়েদের ফাইল ধরে টানাকাড়ি করে, গোছানো কাগজপত্র আউলা করে ফেলে। একটুও বিরক্ত হন না আবু জুনায়েদ। হাস মুখে অন্তর সমস্ত উৎপাত অত্যাচার সহ্য করেন। খালামণি বলতে এ শিশুটি পাগল। দিলুর কোলে একবার উঠলে আর নামতে চায় না। সে তার চুল ধরে টানে, কানের ফুল নিয়ে খেলা করে। দিলুর বেশ লাগে। দিলু কলেজে গেলে খালামণি খালামণি করে অন্তু চিৎকার করতে থাকে, কেঁদে কেঁদে ঠোঁট ফুলিয়ে ফেলে। উদ্ধত স্বভাবের দিলুকে বদলে যেতে দেখে মনে মনে খুব খুশি হন। অন্তুর সঙ্গে দিলুর এই সার্বক্ষণিক মেলামেশা তার মন থেকে আবেদ হোসেনের চিন্তা সরিয়ে রাখতে অনেকখানি সাহায্য করবে বলে বিশ্বাস করেন। অন্তু মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেতে বড় পছন্দ করে। সে খাটের তলায় অথবা ঘরের কোনো কোনাকানিচে লুকিয়ে থাকে। খুঁজে না পাওয়া গেলে সারা বাড়িতে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। অন্তু কোথায়, অন্তু কোথায়? কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজে খুঁজে সকলে যখন হয়রান, খাটের তলা থেকে অন্তু মাথায় ঝুলকালি মেলে হাসতে হাসতে বেরিয়ে আসে। এই একটুখানি শিশু কত চাতুরি জানে। সকলের দৃষ্টি এড়িয়ে কোন ফাঁকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, একেবারে আঙিনায় বেরিয়ে এসে ফড়িংয়ের পেছনে ছুটোছুটি করে। হাতের কাছে যা পায় মুখের ভেতর চালান করে দেয়। একবার একটা আস্ত কেঁচো মুখ থেকে বের করা হয়েছিল। একদিন অন্তুকে পাওয়া গেল না। সবখানে খোঁজা হলো, সবগুলো খাটের তলা দেখা হলো, রান্নাঘরে খোঁজ করা হলো, স্টোর রুম, নিচের অফিস ঘর তন্ন তন্ন করা হলো। না, অন্তু কোথাও নেই। সকলেরই একটা প্রশ্ন, অন্তু কোথায়? কোথায় যেতে পারে অন্তু? এই শিশুটি অতি অল্পে যেমন সকলকে আনন্দ দিতে পারে, তেমনি আবার অতি অল্পে সকলকে ব্যস্ত বিরক্তও করে তুলতে পারে। কোথাও যখন পাওয়া গেল না, নুরুন্নাহারের সহজাত প্রবণতা মনে করিয়ে দিল, যদি অন্তু গোয়ালঘরে গিয়ে থাকে। সত্যি সত্যি গোয়ালঘরেই অন্তুকে পাওয়া গেল। কিভাবে এই এতদূর চলে এসেছে কেউ চিন্তাও করতে পারেননি। নুরুন্নাহার বানু দেখেন অন্তু ছোট ছোট হাতে গরুটি রোলানের বাট নিয়ে খেলা করছে। এই দৃশ্য দেখে নুরুন্নাহার বানুর মাথায় রক্ত চড়ে গেল। শেখ তবারক গরুর আকারে তার জীবনের মধ্যে একটা শনি ঢুকিয়ে দিয়েছেন। এই গরুটির কারণে স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, কন্যাটি বিপদগ্রমী হয়েছে, এখন নাতিটিকেও ধরে টান দিচ্ছে। নুরুন্নাহার বানু চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তিনি গরুটিকে ইঁদুর মারা বিষ দিয়ে খুন করবেন। রেবা আসার পর পরিবারে একটা শৃঙ্খলা ফিরে এসেছে। আবু জুনায়েদ এবং নুরুন্নাহার বানুর মধ্যে, নুরুন্নাহার বানু এবং দিলুর মধ্যে যে একটা সংঘাত আসন্ন হয়ে উঠেছিল, তার বিস্ফোরণ উন্মুখ হয়ে ওঠার ক্ষমতা অনেক পরিমাণে হ্রাস পেয়েছে। নুরুন্নাহার বানু তার নাতি, কন্যা এবং জামাতাকে নিয়ে ব্যস্ত থাকেন। আবু জুনায়েদ যা ইচ্ছে করুন, তার কথা না ভাবলেও তার চলে। আবু জুনায়েদ তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। তার মধ্যে এক ধরনের নির্লিপ্ততা বোধ জন্ম নিয়েছে, যা ঘটবার আপনিই ঘটবে। উপাচার্য থাকুন আর নাইবা থাকুন, তিনি পরোয়া করেন না। মাঝে মাঝে তিনি বিষয়টা নিয়ে এরকম চিন্তা করেন, আমার তো উপাচার্য হওয়ার কথা ছিল না। উপাচার্যের চাকরি তার জীবনের মহত্তম দুর্ঘটনা। এই চাকরি যদি চলেই যাবে, লোকে কি ভাববে, কি মনে করবে, এ নিয়ে আর বিশেষ তোয়াক্কা করেন না। তার নিজের মতো করে বেঁচে থাকার একটা পদ্ধতি তার মধ্যে ভেতর থেকে সংহত হয়ে উঠছে। গরুটার প্রতি তার পক্ষপাত কম্পাসের কাঁটার মতো হেলে রয়েছে। যদিও নুরুন্নাহার বানু গরুটাকে যাবতীয় অকল্যাণের হেতু বলে মনে করছেন এবং তার সঙ্গে এ নিয়ে তুলকালাম কাণ্ড করেছেন, তার মনোভাব অপরিবর্তিতই থেকে গেছে। সকালবেলা তিনি গরুর সঙ্গে কাটান। ঘুম থেকে উঠে আবু জুনায়েদ গোয়ালঘরে যাবেনই। আজকাল শরীর বিশেষ ভালো যাচ্ছে না, তাই দুপুরের গরু সন্দর্শনে যাওয়া ঠিকমতো হয়ে ওঠে না। বিকেলবেলা অবশ্যই তিনি গোয়ালঘরে যান। সভা সমিতিতে যাওয়ার বিশেষ স্পৃহা তিনি বোধ করেন না। তার বক্তৃতার নিন্দে করার মানুষের অভাব নেই। সব দিক থেকে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। বিকেলের সমস্ত সময়টা তিনি নিজের জন্য রাখেন এবং গোয়ালঘরে চলে আসেন। কোনো দিন নাতিটাকেও সঙ্গে সঙ্গে নিয়ে আসেন। গরুর প্রতি নাতিটারও একটা টান পড়ে গেছে। তিনি যদি কোনোদিন অস্তুকে রেখে আসেন, অন্তু চিৎকার করতে থাকে, নানু হাম্বা যাব, হাম্বা যাব। নুরুন্নাহান বানু এটা মোটেও পছন্দ করেন না। তার নজরে পড়লে তিনি অস্তুকে জোর করে কোলে উঠিয়ে অন্যদিকে নিয়ে যান। অন্তু পা আছড়ে কাঁদতে থাকে। আরবির শিক্ষক মাওলানা আবু তাহের মাসুম একসময় আবু জুনায়েদের প্রতিবেশী ছিলেন। আবু জুনায়েদ আগে মাওলানা তাহেরের সঙ্গে প্রাতভ্রমণে বের হতেন। আবু জুনায়েদ উপাচার্য হওয়ার কারণে গোটা বিশ্ববিদ্যালয়ের মাত্র একজন মানুষ যদি খুশি হয়ে থাকেন, তিনি মাওলানা আবু তাহের। মাওলানা তাহেরের সঙ্গে আবু জুনায়েদের একটা হাসি ঠাট্টার সম্পর্ক ছিল। মাওলানা রসিক মানুষ। আজানুলম্বিত বাড়ি, লম্বা আচকান এবং কানপুরি টুপিতে ঢাকা মাওলানার শরীর। এই দাড়ি, টুপি এবং আচকানের ভেতর থেকে এমন রসিকতা প্রকাশ পেত শুনলে অত্যন্ত গোমরা মানুষেরও পেটে খিল ধরে যেত। এখনও আবু জুনায়েদ যে মাঝে মাঝে নামাজের পাটিতে দাঁড়ান, মাওলানার প্রভাবে সেটা হয়েছে।
মাওলানার সঙ্গে আবু জুনায়েদের বিশেষ আটাআটি নেই। উপাচার্য অফিসে হোক কি বাড়িতে হোক, মাওলানা আবু তাহের আবু জুনায়েদের সঙ্গে সাক্ষাৎ করতে কারও তোয়াক্কা করেন না, সরাসরি চলে আসেন। এক সন্ধে মাওলানা আবু জুনায়েদকে তার বাড়িতে এসে তালাশ করলেন। আবু জুনায়েদের বেয়ারা জানালো তিনি পেছনের গোয়াল ঘরে রয়েছেন। বাড়ির পেছনে আবু জুনায়েদ যে একটি গোয়ালঘর তৈরি করেছেন মাওলানা জানতেন না। গোয়ালঘরের অবস্থান জেনে মাওলানা এসে দেখেন আবু জুনায়েদ আপন হাতে টুকরো করে কাটা নেপিয়ার ঘাস অল্প অল্প করে গরুর মুখে তুলে দিচ্ছেন। তিনি বললেন, আসসালামু আলাইকুম জুনায়েদ সাহেব, মাসখানেক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারিনি, গুস্তাখি মাফ করবেন। আবু জুনায়েদ বললেন, আরে মাওলানা সাহেব, আসেন আসেন, কয়েকদিন থেকে আমি মনে মনে আপনাকেই খুঁজছিলাম। আবু জুনায়েদ নেপিয়ার ঘাসের চুপড়িটা গরুর সামনে রেখে উত্তর দিকের শেডটার বাতি অন করলেন। ঝলমল করে আলো জ্বলে উঠতেই গরুটা মাওলানার নজরে পড়ে গেল। এক ঝলক দেখেই মাওলানার কণ্ঠ দিয়ে বিস্ময়সূচক একটি ধ্বনিই বেরোল, মাশাল্লাহ, এই সুন্দর জিনিস আপনি পেলেন কেমন করে? পিঠে দুইখানি পাখা থাকলে অনায়াসে বলা যেতে পারত এটা বুর্রাক। আবু জুনায়েদ বললেন, আল্লাহ দেনেওয়ালা, তিনিই মিলিয়ে দিয়েছেন। মাওলানা সাহেব কোরআনের একটা আয়াত আবৃত্তি করলেন। তার অর্থ দাঁড়াবে, আল্লাহ যাকে ইচ্ছে দান করেন, যাকে ইচ্ছে কেড়ে নেন, যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন। তারপর দুহাতে আলগোছে দাড়ি মুঠি করে বললেন, আপনি সঠিক পথটি বেছে নিয়েছেন। বেবাক দেশ খবিশ এবং খান্নাসের আওলাদের নাতিপুতিতে ভরে গেছে। এই জাতির মানুষের সঙ্গে মেলামেশা করার চাইতে হাইওয়ানের মহব্বত অনেক বেহেতর। আপনার গরুটি সম্পর্কে তাই একটি কথাই আমি বলবো, আপনার গরুটির চেহারা সুরাত যেরকম, কোরআন মজিদের সূরা বাকারায় এই রকম একটা গরুর কথা বলা হয়েছে, কেবল দুইটা তফাত। সূরা বাকারায় যে গরুটির কথা উল্লেখ আছে সেটির গায়ের রং উজ্জ্বল হলুদ, আর আপনার গরুটির রং লাল, আর আপনার গরুর চাকা চাকা দাগ আছে। সূরা বাকারায় গরুতে তেমন কোনো দাগের কথা উল্লেখ নেই। আবু জুনায়েদ বললেন, মাওলানা সাহেব, গরুর ভাগ্য আর আপনার এলেমের তেজ। মাওলানা আবু তাহের দাঁতে জিভ কাটলেন, ভাই, ওই রকম কথা বলবেন না। আল্লাহ আপনাকেই এলমে লাদুন্নি বকশিস করেছেন। এই এলমে লাদুন্নি ছিল বলেই আপনি এত উপরে উঠতে পেরেছেন। আমি অতিশয় এক নাদান বান্দা। আমি তারই আপনাকে একটি বিশেষ অনুরোধ করব, যদি আপনি রাখেন। আবু জুনায়েদ বললেন, বলুন, আপনার অনুরোধ কি? মাওলানা সাহেব জবাব দিলেন, আমি আপনাকে স্বার্থপরের মতো আচরণ করতে না করব। আবু জুনায়েদ বললেন, আমি স্বার্থপরের মতো আচরণ কোথায় করলাম? আপনিও এ কথা বলেন? আমি না বললে কে বলবে? আপনি এই বাড়ির পেছনে এমন এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, প্রথমত সে কথা জানাননি, দ্বিতীয়ত একা একাই জান্নাতের শান্তি উপভোগ করছেন, বন্ধুবান্ধবকে তার হিস্সা দিচ্ছেন না। আবু জুনায়েদ একটু অবাক হয়ে বললেন, মাওলানা, আপনি আমাকে কি বলতে চাইছেন বুঝতে পারছি না। যা হোক, বলুন আমাকে কি করতে হবে। মাওলানা আবু তাহের উচ্চহাস্য করে উঠলেন এবং তারপর বললেন, এইখানে আপনি চমৎকার বসার বন্দোবস্ত করেছেন, সন্ধেবেলায় বন্ধুবান্ধবদেরও বসার বন্দোবস্ত করে দিন। চমৎকার এক জায়গা, চারদিকে গাছগাছালিতে ঢাকা, এখানে বসে একটু প্রাণ খুলে কথা বলা যাবে। আমাদের এলাকায় শান্তিতে নিরিবিলিতে কোথায় বসার জায়গা নেই, যেখানেই যান দেখবেন মানুষ মানুষকে নল দাঁত মেলে কামড়াতে আসছে। মাওলানা আবু তাহেরের প্রস্তাবটা আবু জুনায়েদের মনে ধরল। এই গরুটাকে সকলের সঙ্গে শেয়ার করার ইচ্ছে তার ছিল, কিন্তু তবারক সাহেবের হুঁশিয়ারিতে তিনি দমে গিয়েছিলেন। মাওলানা আবু তাহের যখন নিজে থেকেই প্রস্তাবটা করলেন, আবু জুনায়েদ হাতে চাঁদ পেয়ে গেলেন। মাওলানার প্রস্তাবে সাই দিয়ে বললেন, তা মাওলানা, আপনারা এসে বসুন, গল্পগুজব করুন, আপনাদের বারণ করেছে কে? ভাই, আপনি এই রকম বলবেন আমি জানতাম, আমরা অবশ্যই আসব। একটা বসার জায়গা হলো আসব না সে কেমন কথা, কিন্তু আপনাকে তার জন্য আরও কিছু খরচ করতে হবে। এমনিতে আপনার রুচির তারিফ না করে পারিনে। গোয়ালটা বানিয়েছেন চমৎকার, মাশাল্লাহ, গরুটিও হয়েছে খুব খুবসুরাত। আপনি আরও কিছু পশু পাখি কিনুন, যেমন ধরুন ময়না, টিয়ে, দোয়েল, বুলবুলি আর শালিক। যদি সম্ভব হয় এক দুটি ভালো জাতের কুকুরও রাখবেন। আবু জুনায়েদ বললেন, না মাওলানা, কুকুর আমার দুধ চোখের বিষ, এই জিনিস আমাকে রাখতে বলবেন? ভাই, আপনি ক্ষেপে যাচ্ছেন কেন? আপনি জানেন না একটা কুকুর বেহেস্তে যাবে? আসকাবে কাহরের সঙ্গে যে কুকুরটি ছিল সে সরাসরি পুলসিরাতের ওপর দিয়ে হেঁটে বেহেস্তে চলে যাবে। মাওলানা গালিবের একটা উর্দু কবিতাংশ পাঠ করে শোনালেন। মানুষ যদি কুকুরের কাছ থেকে কৃতজ্ঞতা শিক্ষা করতে পারত, এতদিনে দুনিয়া জান্নাত হয়ে যেত। আবু জুনায়েদকে গলানো গেল না, বরং তিনি মাওলানা তাহেরকে উল্টো দিক থেকে চেপে ধরলেন। মাওলানা, আপনার এত কুকুর প্রীতি কেন? বুড়ো বয়সে কি গায়ে সাহেবদের হাওয়া লাগল? মাওলানা তাহের বললেন, আচ্ছা,
কুকুলের দাবি উঠিয়ে নিলাম। ঘুঘু, শালিক, টিয়া, ময়না, চন্দনা, দোয়েল, বুলবুল এসব রাখুন। একটা ছোটখাটো চিড়িয়াখানা হয়ে যাবে। আপনার এই মিনি চিড়িয়াখানা একসময়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সম্পদে পরিণত হবে। আবু জুনায়েদের প্রস্তাবটা ভীষণ মনে ধরেছে। তবু তিনি আমতা আমতা করে বললেন, অনেক খরচাপাতির ব্যাপার, দেখার লোক কই, তাছাড়া নানা রকম কথা উঠতে পারে। মাওলানা তাহের ফোড়ন কেটে বললেন, জুনায়েদ সাহেব, আপনি হাসালেন। হাতি খরিদ করার পর বলছেন রশির কি বাদাম। আপনার গোয়ালঘর বানাতে কত খরচ পড়েছে? এই বুর্রাক মার্কা গরু কিনতে গেছে কত টাকা? এই চিড়িয়ার সবগুলো কিনতে ৫,০০০ টাকার বেশি খরচ পড়বে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই টাকা খরচ করার অধিকার নিশ্চয়ই উপাচার্যের আছে। থাক, টাকার বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই গরিব বান্দা খাতা দেখার টাকা থেকে এই চিড়িয়াগুলো কিনে দেবে। আবু জুনায়েদ বললেন, কিন্তু দেখাশোনা করবে কে? মাওলানা বললেন, কেন, গরু যে দেখাশোনা করে তার ওপর চিড়িয়ার দায়িত্ব ছেড়ে দেবেন। ব্যাটা তো কেবল খায় আর ঘুমোয়। সপ্তাহগত হতেই মাওলানা আবু তাহের একটা পায়ে টানা ভ্যানের ওপর ১০-১২টি খাঁচা চাপিয়ে একেবারে সরাসরি উপাচার্য ভবনের কম্পাউন্ডে এসে হাজির হলেন। তিনি দারোয়ান এবং বেয়ারার সাহায্যে খাঁচাগুলি নামিয়ে একেবারে গোয়ালঘরে নিয়ে এলেন। আবু জুনায়েদ উত্তরের শেডে বসে নাতি অন্তুর সঙ্গে হাম্মা হাম্মা খেলা করছিলেন। অন্তু আবু জুনায়েদকে বলছে, নানু হাম্মা বলো। নাতিকে খুশি করার জন্য আবু জুনায়েদ বললেন, হাঁ দাও অন্তু। অত অনুচ্চ ডাকে খুশি হওয়ার ছেলে নয়। তার পাঞ্জাবির কোনা আকর্ষণ করে বলল, নানু আরও জোরে বলো, হাম্মা। আরও জোরে হাম্মা বলতে গিয়ে আবু জুনায়েদ দেখতে পেলেন তার মুখোমুখি মাওলানা আবু তাহের দাঁড়িয়ে আছেন। দারোয়ান এবং বেয়ারা মিলে একটা দুটো করে সবগুলো খাঁচা উত্তরের শেডে এনে আঁকল। দেখে আবু জুনায়েদের চক্ষু চড়ক গাছ। অস্ফুটে উচ্চারণ করে বসলেন, মাওলানা এ কি কাণ্ড করলেন? মাওলানা বললেন, সব কাখন শেষ হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দেখুন, এখনও কিছু কাজ বাকি আছে। মাওলানা আবু তাহের পেরেক, হাতুড়ি এসব নিয়ে একেবারে তৈরি হয়ে এসেছিলেন। তারপর অনেকক্ষণ ধরে ঠুকে ঠুকে দেয়ালে পেরেক বসিয়ে খাঁচাগুলো ঝুলিয়ে দিলেন। শালিক, চন্দনা, টিয়া, ময়না, দোয়েল, বুলবুল যে সকল পাখির নাম মাওলানা বলেছিলেন, সব প্রজাতির পাখি জোড়ায় জোড়ায় খাঁচাতে ভরে এনেছেন। নতুন জায়গায় আসার কারণে একসঙ্গে সবগুলো পাখি ডেকে উঠল। পাখিদের কলকাকলিতে আচমকা নির্জন গোয়ালঘর মুখরিত হয়ে উঠল। অন্তু হাততালি দিয়ে চিৎকার করে উঠল, ও নানু, পাখি, অনেক পাখি। আবু জুনায়েদ বললেন, হ্যাঁ নানু, অনেক পাখি। জনার্দন চক্রবর্তী হলেন আবু জুনায়েদের মিনি চিড়িয়াখানার প্রথম দর্শক। তার বিষয়ে কিঞ্চিত ভূমিকা দেয়া প্রয়োজন। তিনি সংস্কৃতের প্রবীণ শিক্ষক। চাকরির মেয়াদ অনেক দিন আগেই ফুরিয়েছে। যেহেতু সংস্কৃত ব্যাকরণ এবং অলঙ্কার শাস্ত্রের শিক্ষক পাওয়া দুরূহ হয়ে উঠেছে, তাই ২ বছর এক্সটেনশন দিয়ে জনার্দন চক্রবর্তীর চাকরি নবায়ন এতদিন পর্যন্ত রাখা হয়েছে। সাম্প্রতিককালে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে একজন তরুণ দুলাল বিশ্বাস ব্যাকরণ এবং অলঙ্কার শাস্ত্রে ডক্টরেট করে এসেছেন। এবার জনার্দন চক্রবর্তীর চাকরি নবায়নের কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আবু জুনায়েদ নিজে থেকে উদ্যোগ নিয়ে জনার্দন চক্রবর্তীর চাকরি নবায়ন করেছেন। এই নিয়ে অনেক কথা হয়েছে। আবু জুনায়েদ সেসব আমলে আনেননি। জনার্দন চক্রবর্তীর প্রতি এই পক্ষপাতের একটা কারণও আছে। জনার্দন চক্রবর্তীর বাড়ি আবু জুনায়েদদের এদিকে। আবু জুনায়েদ যে স্কুলে ছাত্র ছিলেন, তিনি সেখানে সংস্কৃত এবং বাংলা পড়াতেন। স্কুলে থাকার সময়ে তিনি ঢোল থেকে আদ্য, মধ্য এবং উপাধি পাশ করেছিলেন, যা খেয়ে তিনি প্রাণপণ প্রতিজ্ঞা করেছিলেন যে সংস্কৃতে তিনি এমএ পাশ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন। জনার্দন চক্রবর্তী সে জেদ প্রমাণ করে ছেড়েছেন। জনার্দন চক্রবর্তীর বয়স এখন ৭০ পেরিয়ে গেছে। এখনও বেশ শক্ত সমর্থ আছেন। কেবল সামনের চোয়ালের দাঁত কটি পড়েছে। বাড়িতে এখনও কাষ্ঠপাদুকা ব্যবহার করেন এবং বিশ্ববিদ্যালয়ে আসার সময় বিদ্যাসাগরী চাট পরে চটাং চটাং শব্দ করে ক্লাস নিতে আসেন। জনার্দন চক্রবর্তী এখনও আবু জুনায়েদকে তুমি সম্বোধন করেন। ছোট ছোট ব্যাপারে আবু জুনায়েদকে বকাবকি করতেও ছাড়েন না। তিনি মনে করেন এখনও সে অধিকার আছে। জনার্দন বাবু যখন রেগে যান, পাঞ্জাবির বুকে হাত দিয়ে শুভ্র উপবীতটি টেনে বের করে বলেন, আমি খাঁটি ব্রাহ্মণ, উপবীত স্পর্শ করে যদি সাপ দেই লেগে যাবে। ভয় অনেককেই দেখিয়েছেন, কিন্তু
কিন্তু সাপ কাউকে দিয়েছে কেউ বলতে পারবে না। কথা বলার সময় তৎসম শব্দ ব্যবহার করার দিকে ঝোঁকটো বেশি। অবশ্য ঘরে তিনি তার জেলার উপভাষাটি ব্যবহার করে থাকেন। সাধু ভাষায় কথা বলতে পারলে তিনি স্বস্তি অনুভব করেন। এক সন্ধেবেলা তিনি হেলতে দুলতে আবু জুনায়েদের মিনি চিড়িয়াখানায় এসে হাজির হলেন। আবু জুনায়েদ তখনও নিজের হাতে টুকরো টুকরো নেপিয়ের ঘাস গরুকে খাওয়াচ্ছিলেন। জনার্দন চক্রবর্তী এসে হাঁক দিলেন, বৎস, বিশ্বস্ত সূত্রে আমি অবগত হইলাম তুমি রামায়ণে বর্ণিত সুবর্ণ মুগের মতো একটি রূপ যৌবন সম্পন্ন স্ত্রী জাতীয় গরুরত্ন সংগ্রহ করিয়াছ। কথাটি শ্রবণ করিবার পরেও আমার মনে প্রত্যয় হয় নাই। ভাবিলাম চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করিয়া আসি। আবু জুনায়েদের কিছু বলার পূর্বেই পাখির খাঁচাগুলোর দিকে জনার্দনবাবুর চোখ পড়ল। তিনি বলে বসলেন, সাধু সাধু বৎস, আবু জুনায়েদ, আমি আপন অক্ষিগুলোকে প্রত্যক্ষ করিলাম তুমি অনেকগুলি বিহঙ্গকেও প্রশ্রয় দিয়াছ। আমি জানিতাম তোমার অন্তঃকরণ জীবের প্রতি প্রেমে পরিপূর্ণ। সংসারে যাহারা প্রকৃত মানুষ তাহারা জীবের মধ্যে শিবের অস্তিত্ব প্রত্যক্ষ করেন। সেই দিক থেকে বিচার করলে তোমার স্থান অত্যন্ত উঁচু হওয়া উচিত। তুমি বিশ্ববিদ্যালয়ে একটা অভিনব দৃষ্টান্ত স্থাপন করিলে। তা তোমার গাভীটি কোথায়? জনার্দনবাবুর দৃষ্টিশক্তি হালে ক্ষীণ হয়ে পড়েছে। তিনি ঠিকমতো ঠাহর করতে পারছিলেন না। আবু জুনায়েদ তাকে একেবারে হাত ধরে গোয়ালঘরের একান্ত সন্নিকটে গিয়ে বাতিটি জ্বালালেন। তারপর মশারি উন্মোচন করে বললেন, এই যে স্যার দেখুন। জনার্দন চক্রবর্তী কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তিনি সামনে পেছনে গিয়ে গরুটাকে বেশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। গায়ে হাত দিয়ে পরীক্ষা করলেন। গরুটি ঘাড় উঠিয়ে জনার্দনবাবুর মাথা চাটতে ছুটে এলো। তিনি 2 পা পিছু হয়ে এসে বলতে লাগলেন, বৎস আবু জুনায়েদ, তোমাতে একটা মনের কথা বলিব। আবু জুনায়েদ বললেন, বলুন স্যার। শোনো বৎস, আমাদের শাস্ত্রে গাভীকে মাতার সঙ্গে তুলনা করা হইয়াছে। যে পাষণ্ড গাভীর মধ্যে মাতৃমূর্তি দর্শন করিতে না পারিবে তাহাকে জন্ম জন্মান্তর তির্যক জনিতে জন্মগ্রহণ করিতে হইবে। এই হইল গিয়া তোমার শাস্ত্রের বিধান। তথাপি তোমার এই চতুষ্পদের কন্যাটিকে দেখিয়া আমার মনে ভিন্ন ধরনের জল্পনা শুরু হইয়াছে। সংস্কৃত কাব্যে এক ধরনের সুন্দরী মেলকে হস্তিনী রমণী বলিয়া মহাকবিগণ শনাক্ত করিয়া গিয়াছেন। তোমার গাভী দর্শন করিয়া আমার কি কারণে হস্তিনী নায়িকার কথা মনে হইতেছে বলিতে পারি না। মহাকাব্যের যুগে যেই ধরনের গাভীকে কামধেনু বলা হইত, তোমার গাভীটি সেই জাতের। ইহাকে যত্ন করিয়া রাখিবে। জনার্দনবাবুর কথায় জুনায়েদ খুব তুষ্ট হলেন। বললেন, আশীর্বাদ করবেন স্যার। জনার্দন বললেন, বৎস, আমার আশীর্বাদ নিরন্তর তোমাকে ঘিরিয়া রহিয়াছে। আমার আশীর্বাদের গুণে তুমি উপাচার্যের আসনে বসিয়াছ। এখন আশীর্বাদ করিতেছি তুমি রাষ্ট্রদূত, 23 মন্ত্রী হও। ভগবান তোমাকে রাষ্ট্রপতির আসনে উপবেশিত করাইবেন। মনে রাখিবে, আমি খাঁটি ব্রাহ্মণ। ব্রাহ্মণের আশীর্বাদ কদাচ মিথ্যা হইবার নহে। বার অবু জুনায়েদের গোয়ালঘরের উত্তরের শেডে সান্ধ্য আড্ডাটি চালু হয়ে গেল। যে সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ক্লাবে যেতে পছন্দ করেন, গাছের গুড়ির আড্ডায়ও যেতে পারেন না, এই নতুন আসরটি চালু হওয়ায় অনেকেই হাফ ছেড়ে বাঁচলেন। বিশ্ববিদ্যালয় ক্লাব একটি বাজার। সেখানে তাস চলছে, দাবা চলছে, টেনিস, ব্যাডমিন্টন, এমনকি রাতের বেলা জুয়া পর্যন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের দলাদলির প্রধান আখড়া হল এই ক্লাব। সর্বক্ষণ সভা হচ্ছে, গুজগুজ ফুসফুস চলছে। কে কাকে ল্যাং মেরে এগিয়ে গেল, কে সরকারের চামচাগিরি করতে গেল, কে আধারাতে বউকে ধরে প্যাটায়, কাজের বেটির সঙ্গে কে লটর ফটর কাউ করেছে, এই সকল মুখরোচক সংবাদ ক্লাবের হাওয়ায় ভেসে ভেসে বেড়ায়। যে সকল শিক্ষক নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে পারে না, ক্লাবের এই পাঁচমিশালি আড্ডায় বড় বেচারা বেচারা অনুভব করেন। ক্লাব ছাড়া শিক্ষকদের আরও একটি আড্ডা আছে। আবাসিক এলাকার ভেতরে ডক্টর আহম্মদ তকির বাড়ির সামনে একটা গাছের গুড়ির ওপর সন্ধেবেলা এই আড্ডাটি বসে। ঝড় বৃষ্টি হলে লোকজন ডক্টর আহম্মদ তকির ড্রয়িং রুমে এসে আশ্রয় নেন। একবার ঝড়ের সময় প্রকাণ্ড একটি শিশু গাছ কাউ শুদ্ধ উপরে উঠে এসে ভূপাতিত হয়েছিল। ডালপালা সব ছেটে ফেলে সরানো হয়েছে, কিন্তু ডক্টর আহম্মদ তকি এবং তার মতো আরও কতিপয় প্রবীণ শিক্ষক এই গুড়িটি সরাতে দেননি। তারপর থেকেই গুড়িটি সান্ধ্য আড্ডার স্থান হিসেবে এস্তার কুখ্যাতি অর্জন করেছে। কি কারণে এই গুড়ির আড্ডাটির দুর্নাম একটু বুঝিয়ে বলার অপেক্ষা রাখে। ডক্টর আহম্মদ তকি ঘোষণা করেছেন তিনি নাস্তিক। আল্লাহ রসুলের ধার তার না ধারলেও চলে, কোরআন হাদিসে তার বিশ্বাস নেই। এই আড্ডায় মাঝে মাঝে নাস্তিকতা বিষয়ক আলাপসালাপ হয়।
বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু সিনিয়র শিক্ষক এমনকি তরুণদের মধ্যেও কেউ কেউ নিজেরা সরাসরি নাস্তিক না হয়েও ডক্টর আহম্মদ তকিকে পছন্দ করে থাকেন। কারণ ডক্টর আহম্মদ তকি একদিকে যেমন গোঁয়ার, তেমনি আবার রসিকও বটে। এ ধরনের মানুষ যিনি নিজের বিজ্ঞতা বা অজ্ঞতা চিৎকার করে প্রকাশ করতে পারেন, তার কিছু চেলা জুটে যাবে, এটা তো খুবই স্বাভাবিক। ডক্টর আহম্মদ তকি হলেন গাছের গুড়ির আড্ডার প্রধান বাচি। অন্যদের ভূমিকা নিতান্তই গৌণ। সাম্প্রতিককালে প্রবীণ শিক্ষকদের অনেকেই এই গাছের গুড়ির আড্ডায় আসতে আরম্ভ করেছেন। ডক্টর আহম্মদ তকির ব্যক্তিত্বের আকর্ষণ তার একমাত্র কারণ নয়। ডক্টর আহম্মদ তকি ভদ্রলোকটি একাধারে নাস্তিক এবং আবু জুনায়েদ বিরোধী। কোনো রকম রাগঢাক না করেই উপাচার্য আবু জুনায়েদকে তিনি ছাগল, বলদ, গাধা ইত্যাকার নামে সম্বোধন করে থাকেন। প্রবীণ শিক্ষকদের অনেকেরই আবু জুনায়েদের প্রতি জন্মগত বিতৃষ্ণা রয়েছে। তাদের মতো উপযুক্ত ব্যক্তিত্ব থাকতে আবু জুনায়েদের মতো একজন ওচামার্কা মানুষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আসনে বসা, এই ঘটনাটি কি আবু জুনায়েদের প্রতি বিদ্বিষ্ট হওয়ার মুখ্য কারণ হতে পারে না? কিছুদিন থেকে কয়েকদিন অন্তর অন্তর সুন্দরী দিলরুবা খানম এই আড্ডায় অংশগ্রহণ করতে আরম্ভ করেছেন। যদিও প্রবীণ শিক্ষকদের স্ত্রীরা দিলরুবা খানমকে ভীষণ অপছন্দ করেন, কিছুটা ঝুঁকি নিয়ে হলেও তারা দিলরুবার সঙ্গে মেলামেশা করেন। দিলরুবা যখন আসেন, তার পিঠ ঝাপা এলানো চুলের সৌরভে বাতাস পর্যন্ত গন্ধময় হয়ে ওঠে। কাঠ কয়লায় আগুনের ছোঁয়া লাগলে যেমন নতুন করে আগুন জ্বলে ওঠে, তেমনি দিলরুবা খানম এলেই বুড়ো অধ্যাপকেরা রক্তের মধ্যে যৌবনের তেজ অনুভব করতে থাকেন। দিলরুবা ঝড়ের মতো আসেন, ঝড়ের মতো চলে যান। এই গতিময়তাই তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। তিনি এসেই আবু জুনায়েদের কুকিকির কথা 5 কাহন করে বলতে থাকেন। তার মধ্যে সত্যের ভাগ যথেষ্ট নয়, তথাপি তার বলার ভঙ্গিটি এমন মনোরম যে সকলকে তার মতে সায় দিতে হয়। আবু জুনায়েদকে দেখলে মানুষের শরীরে বোয়াল মাছের মাথা লাগানো এক কিম্ভতুক্কিমাকার প্রাণীর মতো মনে হয়। এই আশ্চর্য সাদৃশ্যটি তিনি এই আড্ডায় এসে আবিষ্কার করেছিলেন। বিশ্ববিদ্যালয় ক্লাবে যারা যান না, গাছের গুড়ির নাস্তিকদের আড্ডায় যেতে ঘৃণাবোধ করেন, সেই সমস্ত শিক্ষকেরা আবু জুনায়েদের গোয়ালঘরে সন্ধেবেলা আসতে আরম্ভ করেছেন। আবু জুনায়েদ ভেবে দেখলেন, এবারেও বিনা প্রয়াসে ভাগ্য তাকে অনুগ্রহ করেছে। তিনি ভীতি এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। মানসিক নিঃসঙ্গতাবোধ তাকে ভয়ানক রকম পীড়ন করছিল। বাড়িতে মুরুন্নাহার বানুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঝগড়ার সম্পর্কও একটি সম্পর্ক। আবু জুনায়েদ গভীরভাবে উপলব্ধি করলেন। তার প্রবল শঙ্কা, শেখ তবারক আলীর দেওয়া গরু এবং গোয়াল বিষয়ক ঘটনাগুলো প্রকাশিত যদি হয়ে পড়ে, তিনি সমাজে সর্বকালের সবচাইতে দুর্নীতিপরায়ণ উপাচার্য হিসেবে নিন্দিত হবেন। আত্মহত্যা করেও তিনি কলঙ্কের দায় থেকে মুক্ত হতে পারবেন না। এই আড্ডাটি জমে উঠতে দেখে তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন। মনে মনে ভাবলেন, তিনি যে মাঝে মাঝে শুক্রবার মসজিদে গিয়ে নামাজ পড়েন, আল্লাহ তাআলা তার কিছু ফল দিতে আরম্ভ করেছেন। নইলে বলা নেই কওয়া নেই, বলতে গেলে একেবারে শূন্য থেকে এই আড্ডাটি জমে উঠত না। মৌলানা আবু তাহের শুভ সূচনাটি করে দিয়েছেন, একথা সত্য বটে, কিন্তু আল্লাহ তো তার রহমত কোনো ব্যক্তির ওসিলায় বকশিস করে থাকেন। আবু জুনায়েদের গোয়ালঘরের আড্ডায় যে সমস্ত শিক্ষক আসতে শুরু করেছেন, তাদের সম্পর্কেও কিছু না বললে অন্যায় করা হবে। মৌলানা আবু তাহের নিছক খেয়ালের বসে মিনি চিড়িয়াখানার ভিত গড়ে দিয়েছিলেন। তারপরে জনার্দন চক্রবর্তী চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য এসেছিলেন। তারপরে এসেছিলেন পালি বিভাগের ডক্টর সুমঙ্গল বড়ুয়া। বড়ুয়াবাবু তার জন্য একটি বাড়ি বরাদ্দের তদবির করতে এসেছিলেন। আবু জুনায়েদ এমনভাবে তার সঙ্গে কথা বলেছেন, তিনি বাড়ি পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। পেতে পারেন কারণ তার চাকরি অনেক দিনের, আবার না পেতে পারেন কারণ বাড়ি খুব অল্প, দাবিদার অনেক। যা হোক, তিনি চেষ্টা করবেন। তারপর থেকেই সুমঙ্গলবাবু আড্ডায় স্থায়ী সদস্য হয়ে গেলেন। তিনি আবু জুনায়েদের গরু এবং পাখিগুলোকেও পছন্দ করে ফেললেন। ডক্টর সুমঙ্গল বড়ুয়ার পর ফিজিক্স বিভাগের ডক্টর দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার হোসেনের ইন্টারমিডিয়েটে 3rd ডিভিশন ছিল। সেটাই তার প্রফেসর হওয়ার পথে মস্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ভুরি ভুরি 3rd ডিভিশন পাওয়া শিক্ষক প্রফেসর হয়ে গেছেন। সেটা আসল কথা নয়। বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে ডক্টর হোসেনের সম্পর্ক ভালো নয়। বিভাগীয় চেয়ারম্যান অনুমোদন করছেন না বলেই তার প্রমোশন কেকে আছে। উপাচার্য সাহেবকে গোয়ালঘরে নিরিবিলিতে পাওয়া যায়, সেই দুঃখের কথাটি জানাতে এসেছিলেন। আবু জুনায়েদ জানিয়েছিলেন, ফিজিক্স বিভাগের চেয়ারম্যান খুব খাউড়া টাইপের মানুষ, তবু তিনি তার প্রভাব খাটিয়ে চেষ্টা করবেন কিছু করা যায় কিনা। তারপর থেকেই সন্ধে হলেই ডক্টর দেলোয়ার হোসেন আড্ডায় হাজির থাকতে আরম্ভ করলেন।
এভাবে ৩ মাসের মধ্যে অর্থী প্রার্থী মিলে ২০-২৫ জন শিক্ষক গোয়ালঘরে নিয়মিত হাজিরা দিতে আরম্ভ করলেন। দর্শন বিভাগের আয়েশা খানম আসতে আরম্ভ করায় আড্ডাটির কিঞ্চিত জৌলস বেড়েছে। আয়েশা খানমের তেমন কোনো দাবি নেই, তবে তিনি পুরুষ মানুষের উপর প্রভাব বিস্তার করে যৌন সুখের মতো এক প্রকার সুখ অনুভব করেন। এই মহিলাকে সকলে কেন এড়িয়ে চলতেন এক কথায় বলা মুশকিল। হয়তো তার বয়স একটু বেশি, হয়তো তার স্থূল বপু এবং পান দক্তা খাওয়া গ্যাটগ্যাটে লাল দাঁতের কারণে পুরুষ শিক্ষকেরা তাকে পছন্দ করেন না। মাছ যেমন মাটিতে সাঁতার কাটে, পাখি আকাশে ওড়ে, আয়েশা খানমও এই আড্ডার মূল কুশীলবদের একজন হয়ে গেলেন। তিনি সদস্যের জন্য বাড়ি থেকে কখনো চিড়ে ভাজা এবং কোরানো নারকেল এনে সকলকে খেতে দিতেন। মাঝে মাঝে আবু জুনায়েদকেও কিছু গাঁটের পয়সা উপুর করতে হতো। আড্ডার সদস্যদের নিয়মিত চা এবং বিস্কুট সরবরাহ করতে হতো। নিরামিষ আড্ডা স্থায়ী হয় না। একবার তিনি সেরা দোতান থেকে তন্দুরি এবং শিক কাবাব এনে সকলকে খাইয়েছেন। আরেকবার নাতি অন্তরের জন্মদিনে সকলকে সন্দেশ, পায়েস এবং সবরি কলা দিয়ে আপ্যায়ন করেছেন। বিশ্ববিদ্যালয় ক্লাবে যারা যান না, গাছের গুড়ির নাস্তিকদের আড্ডায় যেতে ঘৃণাবোধ করেন, সেই সমস্ত শিক্ষকেরা আবু জুনায়েদের গোয়ালঘরে সন্ধেবেলা আসতে আরম্ভ করেছেন। আবু জুনায়েদ ভেবে দেখলেন এবারেও বিনা প্রয়াসে ভাগ্য তাকে অনুগ্রহ করেছে। তিনি ভীতি এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। মানসিক নিঃসঙ্গতাবোধ তাকে ভয়ানক রকম পীড়ন করছিল। বাড়িতে মুরুন্নাহার বানুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঝগড়ার সম্পর্কও একটি সম্পর্ক। আবু জুনায়েদ গভীরভাবে উপলব্ধি করলেন। তার প্রবল শঙ্কা শেখ তবারক আলীর দেওয়া গরু এবং গোয়াল বিষয়ক ঘটনাগুলো প্রকাশিত যদি হয়ে পড়ে, তিনি সমাজের সর্বকালের সবচাইতে দুর্নীতিপরায়ণ উপাচার্য হিসেবে নিন্দিত হবেন। আত্মহত্যা করেও তিনি কলঙ্কের দায় থেকে মুক্ত হতে পারবেন না। এই আড্ডাটি জমে উঠতে দেখে তিনি হাফ ছেগে বাঁচলেন। মনে মনে ভাবলেন, তিনি যে মাঝে মাঝে শুক্রবার মসজিদে গিয়ে নামাজ পড়েন, আল্লাহতালা তার কিছু ফল দিতে আরম্ভ করেছেন। নইলে বলা নেই কওয়া নেই, বলতে গেলে একেবারে শূন্য থেকে এই আড্ডাটি জমে উঠত না। মৌলানা আবু তাহের শুভ সূচনাটি করে দিয়েছেন একথা সত্য বটে, কিন্তু আল্লাহ তো তার রহমত কোনো ব্যক্তির উসিলায় বকশিস করে থাকেন। আবু জুনায়েদের গোয়ালঘরের আড্ডায় যে সমস্ত শিক্ষক আসতে শুরু করেছেন, তাদের সম্পর্কেও কিছু না বললে অন্যায় করা হবে। মৌলানা আবু তাহের নিছক খেয়ালের বসে মিনি চিড়িয়াখানার ভিত গড়ে দিয়েছিলেন। তারপরে জনার্দন চক্রবর্তী চক্ষুকর্ণের বিবাদ ঘঞ্জন করার জন্য এসেছিলেন। তারপরে এসেছিলেন পালি বিভাগের ডক্টর সুমঙ্গল বড়ুয়া। বড়ুয়াবাবু তার জন্য একটি বাড়ি বরাদ্দের তদবির করতে এসেছিলেন। আবু জুনায়েদ এমনভাবে তার সঙ্গে কথা বলেছেন, তিনি বাড়ি পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। পেতে পারেন কারণ তার চাকরি অনেক দিনের, আবার না পেতে পারেন কারণ বাড়ি খুব অল্প, দাবিদার অনেক। যা হোক, তিনি চেষ্টা করবেন। তারপর থেকেই সুমঙ্গলবাবু আড্ডায় স্থায়ী সদস্য হয়ে গেলেন। তিনি আবু জুনায়েদের গরু এবং পাখিগুলোকেও পছন্দ করে ফেললেন। ডক্টর সুমঙ্গল বড়ুয়ার পর ফিজিক্স বিভাগের ডক্টর দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার হোসেনের ইন্টারমিডিয়েটে 3rd ডিভিশন ছিল। সেটাই তার প্রফেসর হওয়ার পথে মস্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ভুরি ভুরি 3rd ডিভিশন পাওয়া শিক্ষক প্রফেসর হয়ে গেছেন। সেটা আসল কথা নয়। বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে ডক্টর হোসেনের সম্পর্ক ভালো নয়। বিভাগীয় চেয়ারম্যান অনুমোদন করছেন না বলেই তার প্রমোশন ঠেকে আছে। উপাচার্য সাহেবকে গোয়ালঘরে নিরিবিলিতে পাওয়া যায়, সেই দুঃখের কথাটি জানাতে এসেছিলেন। আবু জুনায়েদ জানিয়েছিলেন, ফিজিক্স বিভাগের চেয়ারম্যান খুব খাউরা টাইপের মানুষ, তবু তিনি তার প্রভাব খাটিয়ে চেষ্টা করবেন কিছু করা যায় কিনা। তারপর থেকেই সন্ধে হলেই ডক্টর দেলোয়ার হোসেন আড্ডায় হাজির থাকতে আরম্ভ করলেন। এভাবে 3 মাসের মধ্যে অর্থী প্রার্থী মিলে ২০-২৫ জন শিক্ষক গোয়ালঘরে নিয়মিত হাজিরা দিতে আরম্ভ করলেন। দর্শন বিভাগের আয়েশা খানম আসতে আরম্ভ করায় আড্ডাটির কিঞ্চিত জৌলস বেড়েছে। আয়েশা খানমের তেমন কোনো দাবি নেই, তবে তিনি পুরুষ মানুষের উপর প্রভাব বিস্তার করে যৌন সুখের মতো এক প্রকার সুখ অনুভব করে থাকেন। এই মহিলাকে সকলে কেন এড়িয়ে চলতেন এক কথায় বলা মুশকিল। হয়তো তার বয়স একটু বেশি, হয়তো তার স্থূল বপু এবং পানদক্তা খাওয়া গ্যাটগেটের লাল দাঁতের কারণে পুরুষ শিক্ষকেরা তাকে পছন্দ করেন না। মাছ যেমন পানিতে সাঁতার কাটে, পাখি আকাশে ওড়ে, আয়েশা খানমও এই আড্ডার মূল কুশীলবদের একজন হয়ে গেলেন। তিনি সদস্যের জন্য বাড়ি থেকে কখনো চিড়ে ভাজা এবং কোরানো নারকেল এনে সকলকে খেতে দিতেন। মাঝে মাঝে আবু জুনায়েদকেও কিছু গাঁটের পয়সা উপুর করতে হতো। আড্ডার সদস্যদের নিয়মিত চা এবং বিস্কুট সরবরাহ করতে হতো। নিরামিষ আড্ডা স্থায়ী হয় না।
একবার তিনি সেরা দোকান থেকে তন্দুরি এবং শিক কাবাব এনে সকলকে খাইয়েছেন। আরেকবার নাতি অন্তর জন্মদিনে সকলকে সন্দেশ, পায়েস এবং সবরি কলা দিয়ে আপ্যায়ন করেছেন। আবু জুনায়েদ লক্ষ্য করেছেন, তার এখানে যারা আসেন তারা কেউ বিশ্ববিদ্যালয়ের বেগুনি, হলুদ এবং ডোরাকাটা দলের সঙ্গে যুক্ত নন। সকলেই আলাদা আলাদা ব্যক্তি, কারও দলীয় পরিচয় নেই। ক্ষমতার সঙ্গে যুক্ত থাকাই নির্দলীয় শিক্ষকদের সবচাইতে বড় দল। আবু জুনায়েদ ভাবনা চিন্তা করতে আরম্ভ করেছেন, এই ভাঙাচোরা শিক্ষকদের সংগঠিত করেই তিনি ইচ্ছে করলে একেবারে নিজস্ব একটি দল খাড়া করতে পারেন। তার নিজের ডোরাকাটা দলটির কোনো শিক্ষক তাকে এমনভাবে নাজেহাল করতে আরম্ভ করেছেন, আত্মরক্ষার্থে এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা এ কথাটা তার বিবেচনার মধ্যে রয়েছে। আবু জুনায়েদের চুটিয়ে আড্ডা দেবার একটা অসুবিধে হল, টেলিফোন এলে তাকে বারে বারে ছুটে যেয়ে কল রিসিভ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তো সরকারি, বেসরকারি নানা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যেতে হয়। বারবার উঠে যেতে হয় বলেই গল্পগুজবের মাঝখানে ছেদ পড়ে যায়। এক সন্ধেবেলা জনার্দন চক্রবর্তী একটা অভিনব প্রস্তাব করে বসলেন। বৎস আবু জুনায়েদ, তোমাকে টেলিফোনে কথা কহিবার জন্য বারে বারে উঠিয়া যাইতে হয়। ইহা আমাদের দৃষ্টিতে অত্যন্ত অশোভন বলিয়া প্রতীয়মান হয়। উপাচার্য কেন বারবার টেলিফোন যন্ত্রের কাছে ছুটিয়া যাইবে? ইহার অন্যরকম একটা বিহিত বাহির করিতে চেষ্টা করো। আবু জুনায়েদ বললেন, স্যার কি করতে বলেন? তাহলে টেলিফোন কি রিসিভ করব না? বৎস আবু জুনায়েদ, আমার কথার মর্ম তুমি অনুধাবন করিতে পারো নাই। তুমি টেলিফোনের কাছে যাইবে কেন? টেলিফোন যন্ত্র তোমার কাছে ছুটিয়ে আসিবে। কি করে সম্ভব স্যার? বৎস, তুমি সরল জিনিসটি বুঝিতে পারিলে না। তুমি বাড়ি হইতে টেলিফোন যন্ত্রের শাখা অত্রস্থানে টানিয়া আনার হুকুম করো। বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম এইখানে বসিয়া তুমি সম্পন্ন করিতে পারিবে। জায়গাটি অতীব মনোরম, গাভীটি তো অনিন্দ সুন্দর, বিহঙ্গবুলির কলকাকলি শুনতেও বেশ লাগে। আধারাত কাজ করিলেও শরীরে মনে কোনো শ্রান্তি অনুভব করিবে না। আমরা যেমন প্রত্যহ আসিয়া থাকি, বিশ্ববিদ্যালয়ের কর্মে যাহারা তোবার দর্শন লাভ করিতে চায় তাহারাও এখানে আসিবে। তুমি হুকুম করো। জনার্দন চক্রবর্তীর ঝুনো মস্তকে এরকম সুন্দর একটি পরামর্শ লুকিয়ে থাকতে পারে কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। মাওলানা তাহের বললেন, জনার্দন বাবু একটি চমৎকার প্রস্তাব করেছেন। ওল্ড মানে গোল্ড, এই কথা প্রমাণিত হল। দুনিয়াতে বুড়ো মানুষের প্রয়োজন ফুরিয়ে যাবে না। বাদশাহ সিকান্দার জঙ্গে যাওয়ার সময় একদল বুড়ো মানুষ সঙ্গে সঙ্গে রাখতেন। কোনো বিপদ আপদ হলে তারা মুশকিল আসানের পথ বাতলে দিতেন। একবার হলো কি জানেন? আয়েশা খানম মাওলানা তাহেরের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, তারপর আপনি একটা গল্প শুরু করলেন, কিন্তু আমরা চাই আগামীকালই টেলিফোনের এক্সটেনশন লাইন নিয়ে আসা হোক। 2-4 দিনেই গোয়ালঘরের উত্তরের শেডে টেলিফোনের এক্সটেনশন নিয়ে আসা হলো। টেবিল পাতা হলো, কোণার দিকে 2টো শেলফ বসে গেল। গোয়ালঘরে উপাচার্যের একটা নতুন অফিস তৈরি হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের খুচরো খাচরা কাজগুলো মিয়া মুহাম্মদ আবু জুনায়েদ নতুন অফিসে বসেই সারতে লাগলেন। আনুষ্ঠানিকভাবে যারাই দেখা করতে আসেন তাদেরকে উত্তরের শেডে আসতে বলা হলো। মুঘল সম্রাটরা যেমন যেখানে যেতেন রাজধানী দিল্লিকে সঙ্গে করে নিয়ে যেতেন, তেমনি আবু জুনায়েদও দিনে একবেলার জন্য গোটা বিশ্ববিদ্যালয়কে গোয়ালঘরে ঢুকিয়ে ফেলতেন। দিনে দিনে গোয়ালঘরটাই বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড হয়ে উঠল। সেদিক দিয়ে দেখতে গেলে এটাই পৃথিবীর একমাত্র গোয়ালঘর যেখান থেকে আস্ত একটি বিশ্ববিদ্যালয়ের কর্মপদ্ধতি পরিচালিত হয়। আর কিছুদিন না যেতেই গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় একটা চাঞ্চল্যকর সংবাদ ছড়িয়ে গেল। উপাচার্য সাহেব বিকেলবেলা গোয়ালঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের নানা কাজকর্ম পরিচালনা করে থাকেন। তার গরু এবং মিনি চিড়িয়াখানা সম্বন্ধেও নানা রকম আজগুবি খবর ছড়িয়ে পড়তে থাকল। এটাকে ঠিক গরু বলা যাবে কিনা সে ব্যাপারেও বিতর্ক আছে। গরুটির গর্ভধারিণী হল সুন্দরবনের একটা শিভাল মাদি হরিণ এবং বাবা অস্ট্রেলিয়ান ষাঁড়। মাদি হরিণের গর্থে এবং অস্ট্রেলিয়ান ষাঁড়ের ঔরসে উপাচার্য সাহেবের গরুটি পয়দা হয়েছে। গরুটির আকার প্রকার গরুর মতো, গায়ের রং, চোখের দৃষ্টি, স্বভাবের চঞ্চলতা সবটা হরিণের মতো। গরুটি এই অল্প সময়ের মধ্যে উপাচার্য সাহেবের কালিজার টুকরো হয়ে দাঁড়িয়েছে। একদণ্ড দৃষ্টির আড়াল করতে চান না। নিজের হাতে উপাচার্য সাহেব গরুটিকে খাওয়ান, নিজে গোসল করান, সাধ্যমতো মলমূত্রও নিজে পরিষ্কার করেন। অন্য কাউকে গরুটির ধারে কাছেও ঘেঁষতে দেন না। এটাই একমাত্র গুজব নয়। গরুটাকে কেন্দ্র করে আরও একটা কাহিনী বিশ্ববিদ্যালয়ের নিম্ন শ্রেণীর কর্মচারী এবং মহিলা মহলে চালু হয়ে গেছে। একটা জিন কিংবা পরীর সঙ্গে উপাচার্য আবু জুনায়েদের গভীর ভালোবাসা হয়েছে। এই পরীটাই দিনের বেলা একটা সুন্দর গরুর বেশ ধরে গোয়ালঘরে থাকে।
রাত গভীর হলে অনিন্দ সুন্দর একটা মেয়ে মানুষ হয়ে আবু জুনায়েদের সঙ্গে রংঢং মতো কিছু করে। আবু জুনায়েদ রাতে ঘরে থাকেন না, পরিকন্যার সঙ্গেই গোটা রাত আশনাই করে কাটিয়ে দেন। এখন আবু জুনায়েদের সঙ্গে তার বারপত্নী নুরুন্নাহার বানুর কোনো সম্পর্ক নেই, স্বামী স্ত্রীতে কথা বলা পর্যন্ত বন্ধ। তৃতীয় আরেকটি গুজব টিচার্স ক্লাবে তৈরি হয়েছে। সেটার মধ্যে বিশেষ চমৎকারিত্ব নেই, নিতন্ত সাদামাঠা ধরনের। সেটা এরকম, আবু জুনায়েদ স্থির করেছেন উপাচার্যের চাকরি ফুরলে তিনি দুধের ব্যবসা করবেন, কারণ তিনি হিসেব করে দেখেছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার চাইতে গাড়ি পুষে গয়লাগিরি করা অনেক লাভজনক। কিছুদিন বাদেই নিউজ প্রিন্টে ছাপা একটি লিফলেট হাতে হাতে তামাম বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ল। লিফলেটের শিরোনাম দেওয়া হয়েছে উপাচার্য না গোয়াচার্য। কারা লিফলেট ছেপেছে, কারা বিলি করেছে তার কোনো উল্লেখ নেই। মূল বয়ানটা এরকম: ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের সচেতন কর্মচারী এবং দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের কাছে আকুল আবেদন। আপনাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের গরিয়ান ঐতিহ্যের কথা অজানা থাকার কথা নয়। এই বিশ্ববিদ্যালয়ের চাইতে বাংলাদেশের গর্ব করার সম্পদ দ্বিতীয় নেই। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা এই অঞ্চলে একটি নতুন ইতিহাসের ভিত্তিভূমি রচনা করেছে। এই বিশ্ববিদ্যালয়ের গর্ভ থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রাম জন্ম নিয়েছে। এই বিশ্ববিদ্যালয় জ্ঞান, বিজ্ঞান, মেধা, মনীষায় একদা সমস্ত ভারতবর্ষে একটা বিশিষ্ট স্থান দখল নিয়েছিল। মাননীয় শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, আপনারা সকলে এই বিশ্ববিদ্যালয়ের স্বর্ণোজ্জ্বল গৌরবমণ্ডিত দিনের কথা স্মরণ করে অশ্রুপাত করুন। আজকের দিনে বিশ্ববিদ্যালয়ে সেই অতীত দিনের গৌরবের লেশমাত্রও অবশিষ্ট নেই। বিশ্ববিদ্যালয়ে হরদম খুনাখুনি, হামলাহামলি চলছে। নিয়মিত ক্লাস বসছে না, পরীক্ষা হতে পারছে না, সেশন জট লেগে আছে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোতে ছেলেদের চাকরির বয়স চলে যায়, মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে সর্বত্র দুর্নীতির আঁকড়া বসেছে। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সমস্ত অপকর্মের জন্য দায়ী ডোরাকাটা দল। ওই দলটি কতিপয় দেশদ্রোহী শিক্ষকের একটি সংগঠন। তারা ছলে বলে কৌশলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা আপন মুঠোয় নিয়ে এই সুপ্রাচীন বিদ্যাপীঠটি ধ্বংস করার ষড়যন্ত্রে সর্বক্ষণ তৎপর। ওই ব্যক্তি এমন এক ব্যক্তিকে উপাচার্যের পবিত্র আসনটিতে বসিয়েছেন যার বিদ্যার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। ওই উপাচার্যটি তার পোষা গরুর পেছনে যত সময় ব্যয় করেন, গোটা বিশ্ববিদ্যালয়ের জন্য তার 3 ভাগের 1 ভাগ সময়ও ব্যয় করেন না। ওই ব্যক্তি এই ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়টিকে গোশালায় পরিণত করার বন্দোবস্ত একরকম পাকা করে এনেছেন। ওই ব্যক্তি যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, শুধু কঙ্কালটিই টিকে থাকবে। এখনও সময় চলে যায়নি। সকলের কাছে উদ্দাত্ত আহ্বান রাখছি, আমাদের এই মহান বিশ্ববিদ্যালয়কে ডোরাকাটা দল এবং তাদের মনোনীত উপাচার্য আবু জুনায়েদের চক্রান্ত থেকে রক্ষা করার জন্য সকলে এগিয়ে আসুন। এই লিফলেটের কয়েকটি কপি যথারীতি গোয়ালঘরে সান্ধ্য আসরে এসে পৌঁছাল। আড্ডায় রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হল। সকলেরই একটা প্রশ্ন, এরকম নোংরা কর্ম কে বা কারা করতে পারে? সকলেরই ধারণা গাছের গুড়িওয়ালাদের সঙ্গে এই লিফলেটের একটা সম্পর্ক অবশ্যই আছে। ডক্টর দেলোয়ার হোসেন নিশ্চিত করে বললেন, ডক্টর আহমদ তকির উস্কানিতেই এই লিফলেট ছাড়া হয়েছে। তকি সাহেবের সার্ভিস এক্সটেনশনের আবেদনপত্রে উপাচার্য সাহেব সুপারিশ করেননি বলেই তার বিরুদ্ধে তিনি উঠে পড়ে লাগতে এসছেন। দর্শন বিভাগের আয়েশা খানম ডক্টর দেলোয়ার হোসেনের মুখের কথা টেনে নিয়ে মন্তব্য যোগ করলেন, উপাচার্য সাহেব যদি একটিও ভালো কাজ করে থাকেন, আমার মতে সেটি হলো ডক্টর তকির সার্ভিস এক্সটেনশনের আবেদনে সুপারিশ না করা। ডক্টর তকি একজন ঘোরতর নাস্তিক, সেটা যথেষ্ট নয়, তিনি মাস্তান শিক্ষকদের নেতাও বটে। ফার্মেসি বিভাগের ডক্টর ফারুক আহমদ একটু ভিন্ন রকম কথা বললেন। তার মতে এই লিফলেটের সঙ্গে ডক্টর আহমদ তকির একটা সম্পর্ক আছে, অস্বীকার করার উপায় নেই। তবে আমার বিশ্বাস ভাষাটা তকি সাহেবের নিজের নয়। তকি সাহেব গদ্য লেখার সময় তৎসম শব্দের অপপ্রয়োগ করেন এবং তার যে কোনো লেখায় স্নিক প্রত্যয়ান্ত শব্দ অবশ্যই থাকতে বাধ্য। আপনারা লিফলেটটি আবার পড়ে দেখুন, সেরকম একটি শব্দও খুঁজে পাবেন না। আমার বিশ্বাস এই লিফলেটটির লেখার সঙ্গে কোনো মহিলার হাত অবশ্যই আছে। রচনার রীতি দেখে মনে হয় লিফলেটটি রচনা করে থাকবেন দিলরুবা খানম। উপস্থিত সকলের মতামতও তাই। হ্যাঁ, দিলরুবা খানমের কলম থেকে এরকম একটি লিফলেট জন্ম নিতে পারে। বোটানি বিভাগের ডক্টর মাহমুদুল আলম গম্ভীরভাবে বললেন, এই লিফলেট কে লিখেছেন বা কারা লিখেছেন সেটি বিচার্য বিষয় নয়। আমার কথা হলো, এই নোংরা লিফলেটের একটি সুন্দর পরিচ্ছন্ন জবাব দেয়া প্রয়োজন। বুঝিয়ে দেয়া উচিত বিশ্ববিদ্যালয়ের নোংরামির জায়গা নয়। উপাচার্যের দিকে তাকিয়ে বললেন, কি বলেন স্যার?
আবু জুনায়েদ চশমার কাচ মুছতে মুছতে জবাব দিলেন, আমি কি বলবো, বিশ্ববিদ্যালয় আপনাদের, আপনারা যা উচিত মনে করবেন করবেন। সর্বসম্মতিক্রমে স্থির হল অত্যন্ত রুচিসম্মত ভাষায় এই লিফলেটটির একটি জবাব দেয়া হবে। সেটি লেখার ভার বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আনোয়ারুল আজিমের উপর দেয়া হল। তিনি আগামীকাল সন্ধেবেলা খসড়াটি করে আনবেন কথা দিলেন। পরের দিন সন্ধেবেলা গোয়ালঘরের সান্ধ্য আসরে সকলে অধীরভাবে প্রতীক্ষা করছেন, কিন্তু ডক্টর আজিমের দেখা নেই। সকলের উৎকণ্ঠা বেড়ে গেল। ডক্টর দেলোয়ার হোসেন বিরক্ত হয়ে বললেন, ডক্টর আজিম পারবেন না বললেই হতো, না হয় বাংলা একটু কম জানি, তবু তো চেষ্টা করে দেখা যেত। ডক্টর আয়েশা খানম মন্তব্য করে বসলেন, খোঁজ নিয়ে দেখেন গিয়ে হয়তো ডক্টর আহমদ তকির খপ্পরে পড়ে গেছেন। একসময় তো আজিম তকি সাহেবের পেছনে ছায়ার মতো ঘোরাঘুরি করতেন। মাওলানা আবু তাহের বললেন, সে তো চাকরি পাবার পূর্বের ঘটনা, এখন জামানা পাল্টে গেছে, একটু অপেক্ষা করুন, দেখেন আসবেন। সত্যি সত্যি ডক্টর আজিমে এলেন। লিফলেটের খসড়াটি তার হাতে ধরা রয়েছে। তিনি কৈফিয়তের ভঙ্গিতে বললেন, আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেল, ৩-৪ বার কপি করতে হলো কি না। দেলোয়ার হোসেন সাহেব বললেন, আপনাকে আর ভনিতা করতে হবে না, কি লিখে এনেছেন পড়ে ফেলুন। ডক্টর আজিম জামার খুঁটে কাচ মুছে মুছে চশমাটি নাকের ডগায় চড়ালেন। প্রথমে একটা গলা খাকারি দিলেন, তারপর লাজুক ভঙ্গিতে বললেন, আমাদের লিফলেটেরও একটা শিরোনাম দেয়া হয়েছে, আর সেটা হল মহান উপাচার্য বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি। মাওলানা তাকে বললেন, চমৎকার, পড়ে যান। ডক্টর আজিম আবার একটু ভনিতা করলেন, আমি গোটা লিফলেটটি সাধু ভাষাতেই রচনা করিয়াছি, সাধু ভাষার একটা বিশেষ প্রসাদভুন রয়েছে। ডক্টর ফারুক আহমদ একটু অধৈর্য হয়ে উঠছিলেন। তিনি বললেন, ডক্টর আজিম, লেখাটা পড়ে যান, পরে গুণাগুণ বিচার করব, আমরা শিশু নই। অতএব ডক্টর আনোয়ার আজিম পড়তে আরম্ভ করলেন, জগৎ পরিবর্তনশীল, কাল সহকারে কত কিছুরই পরিবর্তন হইতেছে, দিবস আধারে মিলাইতেছে, নদী সমুদ্রে পড়িতেছে, রাজ্য আর সাম্রাজ্য বিনষ্ট হইতেছে, আবার নতুন রাজ্য গড়িয়া উঠিতেছে, শিশু কিশোর হইতেছে, কিশোর যুবক হইতেছে, এবং বৃদ্ধ মৃত্যুর মুখে ঢলিয়া পড়িতেছে। সুতরাং দেখা যাইতেছে পরিবর্তন জগতের ধর্ম। যে কেহ পরিবর্তনকে মানিয়া লইবে না, সে আপনার মৃত্যুর পথ আপনি প্রশস্ত করিবে, আপনার কবর আপনি খনন করিবে। জাতীয় জীবনে আমাদিকে এত দুর্ভাগ্যের বোঝা বহন করিয়া বেড়াইতে হইতেছে, তার মূল কারণ কি হইতে পারে? কারণ একটাই, আমরা পরিবর্তনকে মানিয়া লইলাম নাই। আমাদের প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ে এত অত্যাচার, এত অন্যায়, এত খুন, এত জীবনের অপচয়, সময়ের অপচয়, অর্থের অপচয় কেন অহরহ ঘটিতেছে, তার কারণ কি কেহ চিন্তা করিয়া দেখিয়াছেন কি? ওই একটাই কারণ, জাতীয় জীবনের মতো বিশ্ববিদ্যালয়েও আমরা পরিবর্তনকে মানিয়া লইলাম নাই। তাহার ফল এই হইয়াছে যে বিশ্ববিদ্যালয়ের অবস্থা অধঃপতনের চরম সীমায় আসিয়া ঠেকিয়াছে। ব্রিটিশ সাম্রাজ্য বিদায় লইয়াছে, পাকিস্তানিরা চলিয়া গিয়াছে, কিন্তু আমরা ব্রিটিশ এবং পাকিস্তানিদের সমস্ত নিয়মকানুন আঁকড়াইয়া ধরিয়া রহিয়াছি। ব্রিটিশ আমলের উপাচার্যেরা যে ধরনের কর্মকাণ্ডের অনুষ্ঠান করিতেন, সেইভাবে জনবিচ্ছিন্নভাবে গজদন্ত মিনারে অবস্থান করিয়া ক্ষমতার মহিমা এবং স্বাতন্ত্র্য প্রকাশ করিতেন। পাকিস্তানি আমলের উপাচার্যেরা সেই জীবন পদ্ধতির অক্ষম অনুকরণ করিয়াছেন। বাংলাদেশ স্বাধীন হবার পর পাকিস্তানি আমলের উপাচার্যেরা ওই অনুকরণ করিয়াছেন বলিয়াই আমাদের বিশ্ববিদ্যালয় অনেক দিন পর্যন্ত মৌলিক চিন্তাশক্তি সম্পন্ন কোনো বাংলাদেশী উপাচার্যের নিকট হইতে সঠিক দিক নির্দেশনা লাভ করিতে পারে নাই। স্বাধীনতার পর হইতে বেগুনি দলটি নানা রকম তালবাহানা করিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করিয়া রাখিয়াছিল। তাহারা নিজেদের স্বার্থেই পরিবর্তনের স্রোত রুদ্ধ করিয়া রাখিয়াছে। এই পরিবর্তনকে ঠেকাইতে গিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক জীবন প্রবাহকে কলুষিত করিয়া ফেলিয়াছে। বিশ্ববিদ্যালয়ে এত অনিয়ম হইতেছে, এত অন্যায় হইতেছে, এত খুন হইতেছে, এত সেশনজট হইতেছে, জীবনের এত অপচয় হইতেছে, সব কিছুর জন্য বেগুনি দলই দায়ী। ডোরাকাটা দল তাহাদের অন্যায় অবিচার সংশোধন করিয়া এই বিশ্ববিদ্যালয়ে একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করিবার জন্য সদা সর্বদা তৎপর রহিয়াছে। তাহাদের মনোনীত উপাচার্য মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ সাহেব কোনো রকম দ্বিধাকান্ধ না করিয়া ঔপনিবেশিক আমলের উপাচার্যের জীবন পদ্ধতি প্রত্যাখ্যান করিয়াছেন। তিনি একেবারে আমাদের দেশের সাধারণ মানুষের জীবনের একই সমতলে নামিয়ে আসিয়াছেন। তিনি গাছপালা পশুপাখির মধ্যে জীবনের পূর্ণতা এবং সার্থকতা আবিষ্কার করিতে তৎপর হইয়া উঠিয়াছেন। ইহা কি একটি মহান বৈপ্লবিক দৃষ্টান্ত নয়?
অতীতে কোন উপাচার্য সাজানো গোছানো অফিসের মায়া ছাড়িয়া একজন সরল গ্রামীণ মানুষের মতো একটি চাল ঘরে নিজের দপ্তর প্রতিষ্ঠিত করিয়া গবাদি পশুর সঙ্গে বিহঙ্গের সঙ্গে জীবন এবং কর্তব্য ভাগ করিয়া লইয়াছেন? যাহাদের দৃষ্টি নীচ, তাহারা সর্বত্র নীচতা দেখিতে পাইবেন, তাতে আশ্চর্য হইবার কিছুই নাই। আধুনিক পৃথিবীতে সর্বত্র পরিবেশ রক্ষার আওয়াজ বুলন্দ হইয়া উঠিয়াছে। আধুনিক পৃথিবীর সভ্য মানুষের পরিবেশ রক্ষার উদাত্ত আহ্বান তাহাদের মর্মে প্রবেশ করে নাই। তাহারা মধ্যযুগের অন্ধকারে চক্ষু আবৃত করিয়া রাখিয়াছেন, দিনের আলোক দেখিতে পাইতেছেন না। প্রকৃতি মানুষের একার নয়, মানুষকে পশু পাখি গাছপালার সঙ্গে প্রকৃতি সমানভাবে ভাগ করিয়া লইতে শিক্ষা করিতে হইবে। ইহাটাই হইল সভ্যতার মর্মবাণী। আবু জুনায়েদ সাহেব বাংলাদেশের শতকরা ৮৫ জন কৃষিজীবী মানুষের জীবনের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করিবার জন্য অনেক কষ্ট করিয়া একটি গবাদি পশুকে আদর করিয়া পুষিতেছেন। পরিতাপের বিষয় হইল, বেগুনি দলের লোকেরা তাহার এই দৃষ্টান্তমূলক কর্মটির অপব্যাখ্যা করিতেছে। দেশের মানুষ ভালো করিয়া জানে কে বন্ধু কে শত্রু। আমাদের জীবনের একমাত্র অবলম্বন গরুকে লইয়া যাহারা ব্যঙ্গ করে, দেশের মানুষ তাহাদের চিনিয়া লইতে ভুল করিবে না। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী এবং কোটি কোটি দেশবাসীর পক্ষ থেকে বলিব, মহান আবু জুনায়েদ, আপনি আপনার বৈপ্লবিক জীবন দর্শন লইয়া আগাইয়া চলিতে থাকুন। আমরা সকলে আপনার পিছনে রহিয়াছি। ড আজিম পিনপতন নিস্তব্ধতার মধ্যে লিফলেটের খসড়াটি পাঠ করে গেলেন। শেষ হলে সকলেই এক বাক্যে বললেন, চমৎকার। আবু জুনায়েদ ড আজিমের দিকে প্রথম নতুন চোখে তাকাতে আরম্ভ করলেন। তার কর্মের মধ্যে থেকে একটা জীবন দর্শন আবিষ্কার করা রীতিমতো সেয়ানা মস্তকের কাজ। ঠিক করলেন প্রফেসর পদে তার প্রমোশন দেয়া যায় কিনা চেষ্টা করে দেখবেন। সেদিন সন্ধেবেলা উপাচার্য সাহেব দোকান থেকে বিরিয়ানি আনিয়ে সকলকে খাওয়ালেন। একেবারে তার নিজের একটি দল তৈরি হয়ে গেল। কিছুদিন যেতে না যেতেই আবু জুনায়েদের গোয়ালঘর নিরন্তর কর্মতৎপরতার কেন্দ্র হয়ে দাঁড়াল। শুধু সন্ধেবেলা নয়, ছুটির দিনে, কর্মচারীদের কর্মবিরতির দিনে কিংবা ছাত্রদের ডাকা ধর্মঘটের দিনগুলোতে সকালবেলাতে এই গোয়ালঘরের নানা রকম বৈঠক বসা শুরু হয়ে গেল। ডোরাকাটা দলের সকলে আবার এখন আবু জুনায়েদকে সমর্থন করেন না। কিছু বেগুনি দলে চলে গেছেন, কিছু হলুদ দলে যাবো করছেন। আগামীতে হলুদ দলটি শক্তিশালী হয়ে উঠবে, তার যাবতীয় আলামত দেখা যাচ্ছে। আবু জুনায়েদ তার নতুন সমর্থক মণ্ডলীদের সহ ডোরাকাটা দলের অবশিষ্টাংশ নিয়ে একটি নতুন দল করবেন কিনা ভেবে দেখছেন। যদি ভবিষ্যতে তেমন পরিস্থিতি আসে, তিনি হাত গুটিয়ে বসে থাকতে পারবেন না। এই বাদ প্রতিবাদ, এই অনবরত বাকযুদ্ধ, এই লিফলেট পাল্টা লিফলেট বিতরণ, এসবের মধ্য দিয়ে আবু জুনায়েদের গরুটির কথাই প্রচারিত হল সর্বাধিক। বিশ্ববিদ্যালয়ের একেবারে সাধারণ ছাত্রছাত্রীরা গরু বিষয়ক অনেক খবরাখবর জেনে গেল। শ্রবণ সুখকর নয় এমন সব মুখরোচক গুজবও তৈরি হতে থাকল। ছাত্রদের মধ্যেও উপাচার্যের পক্ষে বিপক্ষে জনমত তৈরি হতে থাকল। বিশ্ববিদ্যালয় এলাকা উপাচার্যের গাভী একটা চমৎকার শ্লেষাত্মক শব্দবন্ধ হিসেবে পরিচিতি পেয়ে গেল। যখন কোনো ছাত্র কোনো ছাত্রকে ইয়ার্কি করে, তখন বলে বসে, তুই বেটা উপাচার্যের গাভী। শ্লেষ প্রকাশে, অবজ্ঞা প্রকাশে, নির্মল রসিকতায় উপাচার্যের গাভী শব্দবন্ধের ব্যাপক ব্যবহার চালু হয়ে গেল। উপাচার্যের গাড়ি শব্দবন্ধ অল্প কিছুদিনের মধ্যেই তরুণ ছাত্রছাত্রীদের নানান ধরনের ভাব প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়াল। উপাচার্যের গাভী শব্দবন্ধের অপব্যবহারকে কেন্দ্র করে দুদল ছাত্রের মধ্যে একটা জবরদস্ত মারামারি হয়ে গেল। সময়মতো পুলিশ এসে না পড়লে খুনোখুনি হয়ে যেত। ঘটনাটি ঘটেছিল এভাবে। একজন সুন্দরী ছাত্রী তার পুরুষ বন্ধুকে নিয়ে কৃষ্ণচূড়া গাছের তলায় হাত ধরাধরি করে নিরিবুলি আলাপ করছিল। আরেকজন ফাজিল মতো ছাত্র এই মধুর দৃশ্য দেখে স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে উঠল, লে হালুয়া, উপাচার্যের গাভী। মন্তব্যটি সুন্দরী মেয়েটির কানে গিয়েছিল। মেয়েটি একেবারে ধনুকের টান টান শিলার মতো সোজা হয়ে দাঁড়িয়ে ছেলেটিকে প্রশ্ন করে বসল, কি বললে তুমি? ছেলেটি প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল। এতটুকু সে আশা করেনি। মুখ রক্ষার জন্য বলল, যা বলবার তো বলে ফেলেছি, তুমি চেচ্ছ কেন? বাদানুবাদের এই পর্যায়ে তার পুরুষ বন্ধুটি তেড়ে এসে তার মুখে খুব জোরে একটা চর বসিয়ে দিল। ছেলেটিও পাল্টা ঘুষি দিতে গেল, কিন্তু সে ছিল গায়ে গতরে একেবারে দুর্বল। মেয়েটির বন্ধুটি তাকে কিল ঘুষি দিতে দিতে একেবারে রক্তাক্ত করে ছাড়ল। ছেলেটির ৩-৪ জন বন্ধুবান্ধব ক্যাফেটেরিয়ার পাশে দাঁড়িয়ে গল্প করছিল। তার করুণ অবস্থা দেখতে পেয়ে ওপক্ষের ছেলেটাকে আক্রমণ করে বসল। তারও বন্ধুবান্ধব ছিল, তারা বন্ধুকে রক্ষা করতে ছুটে এলো।
ব্যাস দুদলে একটা খণ্ডযুদ্ধ আরম্ভ হয়ে গেল। 15-20 মিনিটের মধ্যেই মারামারিটার একটা রাজনৈতিক আকার পেয়ে গেল। দুজন ছাত্রই দুটি প্রধান ছাত্র সংগঠনের হোমরা-চোমরা। ছাত্রাবাসে খবর রটে গেল। দলে দলে দুই দলের সৈনিকেরা শহীদ হওয়ার আবেগ নিয়ে একদল অন্য দলের বিরুদ্ধে ইট বৃষ্টি করতে লাগল। কাটা রাইফেল এলো, রিভলভার এলো, রামদা এলো। চীনা কুড়ালের ফলায় সূর্যের আলো ঝকমক জ্বলে উঠল। একদিন মাঘ শেষে খুব বৃষ্টি হয়েছিল। গোয়ালঘরের আড্ডায় কোনো লোক আসেনি। আসবে কেমন করে? মাঘের শীতের চাইতে মেঘের শীত অনেক বেশি। আবু জুনায়েদ একা একা বসে গরুটার পেটের কাছে হাত দিয়ে গর্ভস্থ শিশুটির নড়াচড়া অনুভব করা যায় কিনা পরখ করে দেখছিলেন। এমন সময় তিনি কাকের আওয়াজের মতো একটা কর্কশ গলা খাকারি শুনতে পেলেন। আবু জুনায়েদ তাকিয়ে দেখেন উত্তর দিকের শেডে একটা বেটে মতো মানুষ দাঁড়িয়ে আছেন। তার শরীর ওভারকোটে ঢাকা, গলায় মাফলার প্যাঁচানো। চট করে আবু জুনায়েদের মনে পড়ে গেল এই শহরে সুযোগ পেলে ওভারকোট পরে বেড়ায় এমন মানুষ একজন আছেন। তিনি হলেন শহীদ হুসেন শিরওয়ানি। শিরওয়ানি সাহেব বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য। সাম্প্রতিককালে বিরোধী দলের রাজনীতির সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সিনেটের অধিবেশনের সময় একাধিকবার আবু জুনায়েদকে একরকম উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। আবু জুনায়েদ শহীদ হুসেন শিরওয়ানিকে কিছু বলার আগে নিজের মনকেই জিজ্ঞেস করলেন, শিরওয়ানি সাহেব মাঘ মাসের এই প্রচণ্ড শীতবৃষ্টি উপেক্ষা করে কোন প্রয়োজনে তার গোয়ালঘরে আসবেন? আবু জুনায়েদ উত্তরের শেডে এসে শিরওয়ানি সাহেবের মুখমণ্ডল ভালো করে তাকিয়ে দেখলেন। তার মুখের রসুনের শিকড়ের মতো না কামানো পাকা দাড়ি দেখতে পেলেন। শিরওয়ানি সাহেবই প্রথম কথা বললেন, জুনায়েদ ভাই। আবু জুনায়েদের বিস্ময়বোধ মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। শিরওয়ানি সাহেবকে জীবনে প্রথম জুনায়েদ ভাই ডাকতে শুনলেন। তার মতলবটা কি তিনি আজ করতে চেষ্টা করছিলেন। যা হোক, শিরওয়ানি সাহেব বলে গেলেন, জুনায়েদ ভাই, লোকমুখে শুনেছি আপনি একটা গাভী সংগ্রহ করেছেন এবং মিনি চিড়িয়াখানা গড়ে তুলেছেন। পরিবেশ চর্চায়ও নাকি মনোযোগ দিতে আরম্ভ করেছেন। শুনে ভীষণ ভালো লাগল। ভালো জিনিস কার না পছন্দ হয়? আমার আগ্রহ এত প্রবল হলো এই শীতবৃষ্টির মধ্যেই দেখতে ছুটে এলাম। কই দেখান দেখি আপনার গাভী এবং অন্যান্য জীবজন্তু। আবু জুনায়েদ প্রথমে উত্তরের শেডে পাখির খাঁচাগুলো দেখালেন। আপনা থেকেই শিরওয়ানির মুখ থেকে বেরিয়ে গেল, বাহ, চমৎকার, অনেক জাতের পাখি আপনি সংগ্রহ করেছেন। জুনায়েদ ভাই, ইউ আর আ মিরাকল ম্যান। শিরওয়ানি সাহেব একটু উঁচু হয়ে আবু জুনায়েদের কাঁধে হাত দিয়ে বললেন, এইবার আপনার গাভীটি দেখব। আবু জুনায়েদ তাকে আসুন বলে একেবারে গোয়ালঘরের ভেতরে নিয়ে গিয়ে মশারি তুলে ফেললেন। গরুটা দেখে শিরওয়ানির চোখজোড়া কপালে উঠে গেল। জুনায়েদ ভাই, কি করছেন? কোহিনুরের চাইতে দামি চিজ। এই জিনিস আপনি পেলেন কোথায়? যতই আপনাকে দেখছি অবাক হচ্ছি। আপনি বিস্মিত হচ্ছেন? তার কোনো কারণ নেই। শহীদ হুসেন শিরওয়ানি সিনেটে আপনার সমালোচনা করে, এটা তো ভাই নাগরিক কর্তব্য। আমাকে তো করতে হবে, কিন্তু সেটাই সব নয়। আমি মানুষটার আরেকটা পরিচয় আছে। আমি ভালো জিনিসের তারিফ করতে পারি। সে কারণে তো আপনার এখানে এলাম। তারা দুজনে গোয়ালঘর থেকে বেরিয়ে এসে পাশাপাশি বসলেন। আবু জুনায়েদ শিরওয়ানি সাহেদের জন্য কফি এবং বিস্কুট আনালেন। কফির কাপে চুমুক দিতে দিতে শিরওয়ানি সাহেদ তার পিতৃদেবের গল্প করলেন। তার পিতৃদেবও আবু জুনায়েদের মতো গরু পুষতে ভালোবাসতেন। তারপর দেশের কথা এলেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করলেন। দেশ গোল্লায় যেতে বসেছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের তারুণ্য অপচিত হতে যাচ্ছে। তার দুজন তরুণ ছেলে আছে। একজন মাস্টার্স দিল, আরেকজন অনার্সে ভর্তি হয়েছে। তার খুব ভয়, কখন মারা যাবেন, ছেলেদের একেবারে অসহায় অবস্থার মধ্যে ফেলে যেতে হবে। সারা জীবন দেশের কাজ করেছেন, নিজের চিন্তা করার সময় পাননি। এখন স্ত্রী এবং ছেলেদের সামনে মুখ তুলে কথা বলতে পারেন না। ইচ্ছে করলে কি না করতে পারতেন। তাকে ধরে কত লোক কোটিপতি হয়ে গেল, অথচ শিরওয়ানি সাহেবের কিছুই হয়নি। তিনি যে কিছু করতে পারেননি, সেই মনোবেদনাটি প্রকাশ করতে আবু জুনায়েদের কাছে আসা। কারণ তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার শেখ তবারক আলী আবু জুনায়েদের চাচা শ্বশুর হন। শিরওয়ানি সাহেব মরবার আগে ছেলেদের একটা ছাদের তলায় রেখে যেতে চান। বর্তমানে বাড়িধারায় একটি ডেরা বানানোর চেষ্টা করছেন। প্লিন্থ পর্যন্ত না উঠলে তিনি হাউস বিল্ডিংস থেকে লোন পাবেন না। এই কাজটুকু করার জন্য তার লাখ দুয়েক ইট দরকার। জুনায়েদ ভাই তার চাচা শ্বশুর তবারক সাহেবকে 6 মাসের করারে 2 লাখ ইট যদি তার ভাটা থেকে দিতে বলেন, একটি গরিব পরিবারের বড় উপকার হয়। এবং জুনায়েদ এ কাজটুকু করে দেবেন, কারণ তিনি জানেন তার মনে দয়া আছে। কালিদাস আবৃত্তি করে শোনালেন, জ্ঞানীতে অনুনয় নিষ্ফল, সেও ভালো, ছোট লোকে বর দিলে নিতে নেই। আবু জুনায়েদ সঙ্গে সঙ্গে কবুল করে ফেললেন। তিনি তবারক সাহেবকে বলে দেবেন। শিরওয়ানি সাহেব চলে গেলে অস্ফুটে উচ্চারণ করলেন, ভাগ্যের চাকা আমার অনুকূলে ঘুরতে আরম্ভ করেছে। ড. সাইফুল আলম বিগত উপাচার্যের প্যানেল নির্বাচনে
বেগুনি দলের প্যানেলভুক্ত প্রার্থীদের একজন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মধ্যে। ভালো মানুষ এবং ভালো শিক্ষক হিসেবে ডক্টর আলমের সুনাম রয়েছে। তিনি যদি প্রাক্তন উপাচার্য আবু সালেহের সঙ্গে একই প্যানেলে না দাঁড়িয়ে ডোরাকাটা দলের প্রার্থী হতেন, সবচেয়ে বেশি ভোট পেতেন একথা আবু জুনায়েদও স্বীকার করেন। আবু জুনায়েদ মনে মনে ডক্টর সাইফুল আলমকে খুব শ্রদ্ধা করেন। তাকে ডোরাকাটা দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব করা হয়েছিল। তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমি জানি নির্বাচনে বেগুনি দল হারবে, তবু আমি ওই দলে থেকেই নির্বাচন করব। আপনারা হয়তো বলবেন এটা আমার জন্য একটা বোকামো হবে। সবাইকে চালাক হতে হবে এমন কোনো কথা আছে কি? পৃথিবীতে কিছু মানুষ আছে ক্রমাগত হেরে যাওয়াই হচ্ছে যাদের কাজ। ক্রমাগত হারার ক্ষমতা অর্জন করাকেই আমি সবচেয়ে বড় বিজয় বলে মনে করি। ডক্টর সাইফুল আলম একদিন সকালবেলা আবু জুনায়েদের গোয়াল ঘরে এসে উদয় হলেন। সেটা ছিল কোনো একটা পর্ব উপলক্ষে ছুটির দিন। আবু জুনায়েদ বাগানে মালিদের সঙ্গে নিজ হাতে কাজ করছিলেন। এই অভ্যেসটি তিনি একেবারে হালে রপ্ত করেছেন। দলের লোকেরা যখন থেকে পরিবেশপ্রেমিক হিসেবে তার একটি নতুন পরিচয় প্রকাশ পেতে আরম্ভ করেছেন, তারপর থেকে আবু জুনায়েদ ফুল, ফল, গাছপালা এসবের প্রতি বর্ধিত অনুরাগ প্রকাশ করতে আরম্ভ করেছেন। একদল ছাত্রকে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় গাছের চারা লাগাবার জন্য বিশেষ তহবিল থেকে 10,000 টাকা দিয়েছেন। অবশ্য বেগুনি দলের লোকেরা আবু জুনায়েদের এই একান্ত ভালো কাজটিকেও খারাপভাবে সকলের সামনে তুলে ধরেছেন। তারা বলেছেন, সরকারি দলটির মাস্তানদের হাতে রাখার জন্যে বৃক্ষরোপণের নামে টাকাটা তাদের পাইয়ে দিয়েছেন। ডক্টর সাইফুল আলমকে আবু জুনায়েদের খোঁজ করতে হল না। ডক্টর আলমকে গেট পেরিয়ে ভেতরে ঢুকতে দেখা মাত্রই আবু জুনায়েদ এগিয়ে গিয়ে নিয়ে এলেন। তিনি বললেন, ভাই, হাত মেলাতে পারব না, কারণ হাতে অনেক কাদা। ডক্টর আলম বললেন, আপনার এই কাদামাখা হাতের সঙ্গে হাত মেলাবার জন্যেই সকালবেলা ছুটে এলাম। দিন, কাদামাখা হাতটা দিন, একটু মিলিয়ে নিই। অগত্যা আবু জুনায়েদ তার হাতখানি প্রসারিত করে দিলেন। হাত মেলানোর পালা সাঙ্গ হওয়ার পর আবু জুনায়েদ ডক্টর সাইফুল আলমকে উপাচার্য ভবনে নিয়ে যেতে চাইলেন। ডক্টর আলম বললেন, জুনায়েদ সাহেব, এমন সুন্দর দিনে ঘরে কে বা যায়? 4 দেওয়ালের মধ্যে ঢুকতে মন চাইছে না। আবু জুনায়েদ বললেন, তাহলে বারান্দায় চেয়ার পেতে দিতে বলি? ডক্টর সাইফুল আলম জবাবে বললেন, সেটিও হচ্ছে না। তার চেয়ে আপনি আপনার গরু এবং পাখিগুলো দেখান। এত শুনেছি। দুজনে পথ দিয়েছেন। মাঝামাঝি জায়গায় গিয়ে ডক্টর আলম আবু জুনায়েদের হাত ধরে থামিয়ে দিয়ে বললেন, কিন্তু ভাই, একটি কথা আপনাকে আগেই সোজাসুজি বলে ফেলতে চাই। পরে আমার বলতে খারাপ লাগবে, শুনে আপনার মনে হতে পারে মানুষটা তোষামত করতে এসেছে। আবু জুনায়েদ বললেন, ডক্টর আলম, আপনি আসুন, সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার মতো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি খুবই কম দেখেছি। আবু জুনায়েদ ডক্টর সাইফুল আলমকে প্রথমে গরুটা দেখাতে নিয়ে গেলেন। গরু শুয়েছিল। আবু জুনায়েদরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আদর করার জন্যে ঘাড়টা বাড়িয়ে দিল। আবু জুনায়েদ আদর করলেন, তারপর মুখের কাছে ডান হাতটা বাড়িয়ে দিলেন। গরুটা লম্বা লালচে জিভ বের করে হাত চাটতে লাগল। ডক্টর সাইফুল আলম পকেট থেকে চশমা বের করে চোখে লাগিয়ে ভালো করে গরুটা দেখলেন। গো সন্দর্শন শেষ করে দুজনে উত্তরে শেডে গিয়ে বসেছেন। খাঁচা থেকে 2টি ময়নার মধ্যে একটি কথা বলে উঠল, পরিবেশ বাঁচান, গাছ লাগান। ময়নার কণ্ঠস্বর শুনতে পেয়েই ডক্টর আলম উঠে দাঁড়ালেন। তারপর প্রতিটি খাঁচার কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তার মধ্যে একটা চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছিল। তিনি বলে উঠলেন, জুনায়েদ সাহেব, একটা কথা বলে ফেলি। আপনার কাছে আমি নির্বাচনে হেরেছি। জানেন তো, প্রতিদ্বন্দ্বীর প্রতি একটা ঈর্ষা, একটা শত্রুতার ভাব সবসময়ই থাকে। আবু জুনায়েদ মনে মনে শঙ্কিত হয়ে উঠলেন, কি জানি আবার ডক্টর সাইফুল আলম কি অঘটন ঘটিয়ে তোলেন। কিন্তু ডক্টর সাইফুল আলমের মুখ থেকে কোনো অপ্রিয় বাক্য তিনি শুনতে পেলেন না। ডক্টর সাইফুল আলম বললেন, জুনায়েদ সাহেব, আপনার কাছে নির্বাচনে হেরেছি, সেজন্য মনে একটা বেদনা বোধ ছিল। এই মুহূর্তে পাখির মুখে কথা শুনে আমার মনের সমস্ত বেদনা, সমস্ত দুঃখ কোথায় চলে গেল। আমি হেরেছি বটে, কিন্তু হেরেছি একজন যোগ্য এবং ডিসেন্ট মানুষের কাছে। আসুন একটু কোলাকুলি করি। কোলাকুলির পর দুজনে মুখোমুখি বসলেন। চা এলো, সন্দেশ এলো। আবু জুনায়েদ এবং ডক্টর সাইফুল আলম দুজনকেই উঠে হাত ধুতে হলো। সন্দেশ চা খেতে খেতে ডক্টর সাইফুল আলম তার আগমনের কারণ ব্যাখ্যা করতে লেগে গেলেন। আমার গিন্নি আপনাকে সালাম দিয়েছেন। বস্তুত তিনিই জোর করে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি তো জানেন আমরা 47-এর এতে থাকি। বাড়িটা 3 রুমের। আমাদের অনেকগুলো ছেলে মেয়ে। আমরা যখন বিয়ে করেছি তখনও ফ্যামিলি প্ল্যানিংয়ের কথাটা বিশেষ গুরুত্ব পায়নি। কি করব ভাই, একবার ভুল করেছি, এখন তো শোধরাবার উপায় নেই। 3 রুমের বাড়িতে সকলে স্থান সণ্ডলান হতে চায় না। ছেলে দুটোর বিয়ে দিয়েছি, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, সকলকে গাদাগাদি করে একসঙ্গে থাকতে হয়। তাই আমার গিন্নি বললেন, মুতালিব সাহেবরা চলে যাওয়ার পর থেকে 18 4 রুমের ফ্ল্যাটটা খালি পড়ে রয়েছে। আপনি যদি ওই ফ্ল্যাটটা আমাদের দেয়া যায় কিনা দেখতেন।
আবু জুনায়েদ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আপনার ক্যালিবারের একজন মানুষ 4 রুমের একটি বাসা চাইছেন, সেটা এমন কি? আপনার আসার প্রয়োজন ছিল না, কাউকে দিয়ে 2 কলম লিখে পাঠালেই কাজ হয়ে যেত। তবে আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তবে ভাই একটি কথা, ফ্ল্যাট তো আমি বরাদ্দ করব, কিন্তু আপনার দলের লোকেদের দিকটা আপনি একটু খেয়াল রাখবেন। ওনারা সবসময় আমার ভালো কাজের খারাপ মানে করেন। ডক্টর সাইফুল আলমকে একটু অপ্রস্তুত দেখা গেল। তিনি বললেন, হ্যাঁ ভাই, সে কথাও তো ভাবতে হবে। আমি তো একটি দল করি, আর মোটামুটি প্রিন্সিপাল একটা মেনে আসছি। আবু জুনায়েদ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ ভাই, 4 রুমের ফ্ল্যাট আপনার নামে অ্যালটমেন্ট দেওয়া হবে। আগামী মাসেই পজিশন নিতে পারবেন। আরও কিছুক্ষণ গল্পগুজব করে ডক্টর সাইফুল যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। উত্তরে শেড থেকে বের হওয়ার আগে বললেন, ভাই, এই মুহূর্তে স্থির করলাম আমিও একটি ময়না পুষব। পাখিটিকে একটি কথাই শেখাবো, ডিসেন্ট শত্রুর কাছে হারাও ভালো। ডক্টর সাইফুল আলম চলে যাওয়ার পর আবু জুনায়েদ কিছুক্ষণ চেয়ারে অচল হয়ে বসে রইলেন এবং বিড়বিড় করে বলতে লাগলেন, আমার ভাগ্যের চাকা ঘুরতে আরম্ভ করেছে। আসবে, আরও অনেকে আসবে, অনেককেই আসতে হবে। তারপর তিনি গোয়াল ঘরে গরুকে ঘাস খাওয়াতে চলে গেলেন। বিরোধী দলীয় ছাত্রনেতা মাজহারুল কারিম জুয়েল যেদিন আবু জুনায়েদের সঙ্গে গোয়াল ঘরে দেখা করতে এলো, তার মনের ভেতর কে যেন বলে দিল, এই গোয়াল ঘর থেকেই তোমার নতুন কেরিয়ার তৈরি হতে যাচ্ছে আবু জুনায়েদ। অনেক দিন পর্যন্ত তোমার সৌভাগ্য রাশি আলো দিতে থাকবে। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে 2 দলের মারামারির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয় যখন একেবারে বন্ধ হয়ে যায়, ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী থাকে না, এ ধরনের পরিস্থিতিতে অ্যাক্টিভিস্ট ছাত্র নেতাদের বিপদে পড়ে যায়। এ ধরনের সময়কে তাদের জন্য আকালও বলা চলে। তাদের অনেককেই কষ্টে শিষ্টে দিন কাটাতে হয়। কোনো সময়ে দুবেলার খাবারও জুটতে চায় না। অ্যাক্টিভিস্ট ছাত্র নেতার সঙ্গে দল বল সাঙ্গপাঙ্গ না থাকলে শক্তিও বা কোথায়, আর দাপটও বা আসবে কোত্থেকে? আর অ্যাক্টিভিস্ট ছাত্র নেতার পেছনে জনশক্তি যদি না থাকে, তার মূল্য কি? একা একা দোকানে গিয়ে চাঁদা তোলার দূরে থাকুক, ভিক্ষেও করা যায় না। বিশ্ববিদ্যালয় একেবারে বন্ধ থাকলে অ্যাক্টিভিস্ট ছাত্রনেতারা এরকম অথই পানিতে পড়ে যায়। ঢাকায় যাদের বাড়িঘর আছে তাদের কথা আলাদা। যারা মফস্বল থেকে এসছে, যাদের বাড়ি একেবারে গ্রামে, তাদের অবস্থা দাঁড়ায় হরিণবিহীন বনভূমিতে বন্দী ব্যাঘ্র মহারাজের মতো। উপস্থিত মুহূর্তে মাজহারুল করিম জুয়েলের অবস্থা একেবারে শোচনীয়। সে না পারছে গ্রামে ফিরে যেতে, না পারছে প্রকাশ্যে চলাফেরা করতে। ছিনতাই, রাহাজানি এবং খুনের অভিযোগে তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। অবশ্য খুনের মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। জুয়েল যদি গ্রামে যায়, চিল যেভাবে ছু মেরে মুরগির বাচ্চা নিয়ে যায়, সেভাবে তাকেও পুলিশ উঠিয়ে নেবে। শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াবার উপায় নেই। জুয়েল দলের জন্য এতগুলো ঝুঁকি নিয়েছে, এতগুলো মামলার আসামি হয়েছে। আজকে যখন সে বিপদে পড়েছে, দল তাকে গ্রহণ করতে চাইছে না, বের করে দেওয়ার চক্রান্ত করছে। এখন মাজহারুল করিম জুয়েলের সামনে 2টি পথই খোলা আছে। প্রথমটি হল সরকারি ছাত্র দলটিতে যোগ দেয়া। সরকারি দলে যোগ দিতে তার আপত্তি নেই। প্রধানমন্ত্রী যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, সেগুলো তার জানে পছন্দ। কিন্তু 2টি অসুবিধে। প্রথমটা হল পুলিশ কেসগুলো উঠিয়ে নিতে হবে। দ্বিতীয়টা হল সরকারি দলের অ্যাক্টিভিস্ট নেতা হান্নান মোল্লার সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। হান্নান মোল্লা যদি বাধা দেয়, তাহলে একটু বেকায়দায় পড়ে যাবে। তবে সে গভীর রাতে হান্নান মোল্লার বাড়িতে যেয়ে কথাবার্তা বলে একটা ফয়সালা করে ফেলার আশা রাখে। যে দলেরই হোক না কেন, অ্যাক্টিভিস্ট ছাত্রনেতাদের একটি সাধারণ ধর্ম হল, একজন নেতা যদি আরেকজন অ্যাক্টিভিস্ট নেতার কাছে আত্মসমর্পণ করে বসে, প্রাপ্য মর্যাদা দিতে কখনো কুণ্ঠিত হয় না। তার দৃঢ় বিশ্বাস সে সবগুলো বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। সরকারি দলের যুবনেতা বাটুল ভাইয়ের সঙ্গে তার ফাইনাল কথা হয়েছে। সবকিছু সে সাইজ মতো সেটেল করে এনেছে প্রায়। উপস্থিত মুহূর্তে তার কিছু নগদ টাকার প্রয়োজন, সেজন্য উপাচার্য স্যারের কাছে আসা। তিনি যদি টাকাটা ম্যানেজ করে দেন। আবু জুনায়েদ জিজ্ঞেস করলেন, কত টাকা হলে তোমার চলে? জুয়েল বলল, বেশি নয় স্যার, মাত্র 15,000। শুনে আবু জুনায়েদের বোবা হয়ে যাবার উপক্রম। অত টাকা আমি পাবো কোথায়? মাইনে কত পাই জানো? জুয়েল বলল, স্যার, আপনাকে 1 টাকাও দিতে হবে না। আমার একটা লোক আছে, সে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার ক্যাটেরার হিসেবে নিয়োগপত্র পাবার আবেদন করেছে, আর্নেস্ট মানি জমা দিয়েছে। উপাচার্য স্যার যদি অনুগ্রহ করে ক্যাটারিংয়ের সুযোগটা তার বন্ধু রহমতুল্লাহকে দিয়ে দেন, তার কাছ থেকেই সে 15,000 টাকা ক্যাশ আদায় করে নেবে। জুয়েল আরও বলল, কাজটা ঠিক হচ্ছে না সে জানে, তবু উপাচার্য সাহেবের কাছে একটি কারণে তার প্রার্থনাটি জানাতে এসছে। কারণ উপাচার্য স্যার খুব নরম দিলের মানুষ। গরু, ছাগল, পাখি, গাছপালা সবকিছুই তার দয়া পেয়ে থাকে। সে তুলনায় জুয়েল তো মানুষের বাচ্চা।
অল্প কদিন আগেও বিরোধী ছাত্র সংগঠনের অ্যাক্টিভিস্ট নেতা হিসেবে তার একটি সম্মানজনক অবস্থা ছিল। উপাচার্য স্যার যদি তাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেয়, সুদূর ভবিষ্যতে সে উপাচার্য স্যারের চাকর হওয়ার আশা পোষণ করে। মাঝারুল করিম জুয়েলের কথাবার্তা শুনে আবু জুনায়েদ একটু উন্মনা হয়ে পড়েছিলেন। একটা তন্ময়তা বোধ তাকে আচ্ছন্ন করেছিল। তিনি তন্ময়তা ভেঙে জেগে উঠে বললেন, একটি শর্তে তোমাকে সাহায্য করতে রাজি হব। বলো, শর্তটি মানবে? স্যার, আপনি যা বলবেন তাতেই আমি রাজি। তোমাকে ভালো হয়ে যেতে হবে, কথা দিতে হবে গুন্ডামি জন্ডামি এসব করবে না। স্যার, আমি এখনই ভালো হয়ে গেছি, কথা দিচ্ছি কোনো বদ কাজ আমি করব না, বরঞ্চ যদি কাউকে অন্যায় কাজ করতে দেখি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। জুয়েল ঝুঁকে পড়ে আবু জুনায়েদের পদধূলি নিয়ে মুখে এবং কপালে মাখল। মাঝারুল করিম জুয়েল চলে যাওয়ার পর আবু জুনায়েদের ধারণা হতে থাকল তিনি বিশেষ ধরনের কামালিয়াত হাসিল করে ফেলেছেন। যা ভাবেন তাই ঘটে যাবে। তার অগ্রযাত্রা ঠেকায় সাধ্যকার। 14 নরুন্নাহার বানু ভীষণ একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন। বিয়ে হওয়ার পর থেকেই তার মনে এমন একটা আত্মবিশ্বাস জন্ম দিয়েছিল যে আবু জুনায়েদকে ডাইনে বললে ডাইনে, বামে বললে বামে, সামনে পেছনে যেদিকে ইচ্ছে চালিয়ে নেয়ার ক্ষমতা তিনি রাখেন। তিনি মনে করতেন আবু জুনায়েদ হলেন একটা লক্ষর-ঝক্ষর গাড়ি, আর এমন গাড়ি যে পথে চলতে গেলে মাঝে মাঝে থমকে দাঁড়ায়। দুর্ঘটনার ভয়ে মেন রাস্তা ছেড়ে অলিগলিতে ঘোরাঘুরি করতে পছন্দ করে। আবু জুনায়েদকে ভাঙাচোরা গাড়ির সঙ্গে তুলনা করতেন আর নিজেকে মনে করতেন রদ্দি জগদ্দলের প্ল্যাটিনামে মোড়া চকচকে স্টিয়ারিং হুইল। নুরুন্নাহার বানুর আব্বা টাকা পয়সা দিয়েছিলেন বলেই আবু জুনায়েদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পেরেছিলেন। পেছনে তার বাবা না থাকলে আবু জুনায়েদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার দূরে থাকুক, ছাত্র হওয়ার সুযোগ পর্যন্ত জুটত না। নুরুন্নাহার বানুর মতো ভাগ্যবতী মহিলাকে বিয়ে করেছিলেন বলেই আবু জুনায়েদ অত সহজে বাঘা বাঘা মানুষদের পাশ কাটিয়ে উপাচার্যের চাকরিটা পেয়ে গেছেন। আবু জুনায়েদ আজকে যা হয়েছেন তার সামান্য অংশ নুরুন্নাহার বানুর বাবার তৈরি, আর বাদবাকি সবটা নিজের হাতে তিনি ঢালাই করেছেন। আবু জুনায়েদের কোনো ভূমিকা, কোনো কৃতিত্ব নেই। নুরুন্নাহার বানু অনুগ্রহ করে পেটে ধারণ করতে রাজি হয়েছিলেন বলেই আবু জুনায়েদ সন্তানের বাবা হতে পেরেছেন। নুরুন্নাহার বানু মনে করেন পেছনে তিনি না থাকলে আবু জুনায়েদকে লাফাঙ্গারের মতো ঘুরে বেড়াতে হতো। বিয়ে হওয়ার ২৬ বছর পর্যন্ত নুরুন্নাহার বানুর বেঁধে দেয়া ছকের মধ্যে দিয়ে আবু জুনায়েদের সংসারের যাতা চলছিল। সবকিছু বাধা ধরা, কোনো অনিয়ম দুর্ঘটনার বালাই নেই। মাঝে মাঝে ঝগড়াঝাঁটি, অল্প স্বল্প যে মনোমালিন্য হতো না তা নয়, কিন্তু সেগুলো নুরুন্নাহার বানুর পরিকল্পনার ভেতরের জিনিস। মেয়ে মানুষ এবং পুরুষ মানুষের একসঙ্গে দীর্ঘকাল বাস করতে হলে অল্পবিস্তর ঝগড়াঝাঁটি মানভিমান থাকা খুবই প্রয়োজন, নইলে জীবন আলুনি এবং বিস্বাদ হয়ে যায়। ঝগড়াঝাঁটি সময় বিশেষে সংসার রথের চাকায় ওয়েল্ডিংয়ের কাজ করে। সুতরাং নুরুন্নাহার বানু যখন ফাটাফাটি ঝগড়া করতেন সেটাও তার একটা হিসেবের ব্যাপার ছিল। সংসারের সমস্ত কিছু আপন হাতের মুঠোর ভেতর চেপে রাখতেন। এক চুল এদিক ওদিক হবার জো ছিল না। শুধু স্বামী নয়, মেয়ে থেকে চাকর বাকর পর্যন্ত সবাই তার অনুগত ছিল। কাজের বেটি এক চুল এদিক সেদিক করলে ঝাঁটা দিয়ে পিটিয়ে বাড়ির বের করে দিতেন। নিজের মেয়েটিকে পাড়ার কোনো ছেলের সঙ্গে হাসাহাসি করতে দেখলে পিটিয়ে আদমরা করে ফেলতেন। গথিক ধাঁচে তৈরি এই প্রাসাদোপম স্বপ্নপুরীতে প্রবেশ করে নুরুন্নাহার বানুর মনে হয়েছিল তিনি মহারানীর কপাল নিয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই তার ঠিকে ভুল হতে লাগল। ছোট খালে নৌকা বায়ে যে মাঝি, উত্তাল তরঙ্গ সম্বল মহাসমুদ্রে এসে পড়লে যে অবস্থা হয়, নুরুন্নাহার বানুও সেরকম পরিস্থিতির সম্মুখীন হতে লাগলেন। কাজের লোকদের নির্দেশ দিতে গিয়েই তার কর্তৃত্বের পরিধি কতদূর সংকুচিত টের পেলেন। মালিকের সামনে তরকারির বাগান করার হুকুম দিয়েছিলেন, মালি তার মুখের উপর বলেছে এই বাড়িতে সেটা চলতে পারে না। বেয়ারাকে দুপুরবেলা বাজারে যেয়ে কিছু টক দই কিনে আনতে বলেছিলেন। বেয়ারা ঘড়ি দেখে বলেছিল, বেরাম সাহেবা, আমার পরে যে আসবে তাকে বলবেন আমার ডিউটি শেষ, এখন আমি বাসায় যাব। এরকম ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে টের পাচ্ছিলেন এই বাড়িতে কেউ তাকে বিশেষ মান্য করার প্রয়োজন বোধ করে না। তার চোখের সামনে আবু জুনায়েদ কিরকম বদলে গেল। আবু জুনায়েদের গেঞ্জি এবং জাঙ্গিয়া থেকে এত দুর্গন্ধ বের হতো যে নুরুন্নাহার বানুর বুনি এসে যেত, তবু সেগুলো পাল্টাতেন না। এখন আবু জুনায়েদ বাড়িতেও অর্ধেক সময় 3 পিস স্যুট পরে বসে থাকেন। চেপে কথা বলবেন কি করে? মানুষটাকেই অচেনা অচেনা লাগে। আগে ক্লাস থেকে ফিরতে 5 মিনিট দেরি করলে নুরুন্নাহার বানুর কাছে 10 মিনিট কৈফিয়ত দিতে হতো। এখন পুরো একবেলা, এমনকি কখনো একদিন এক রাত বাড়িতে না এলেও নুরুন্নাহার বানুর কাছে কথা বলাটাও প্রয়োজন বোধ করেন না। এখন আবু জুনায়েদের ব্যক্তিগত সহকারী, একান্ত সচিব, চাপরাশি, কত কিছু হয়েছে।
বেলে কেপ দিলেই উর্দি পরা লোক ছুটে আসে। আবু জুনায়েদের নুরুন্নাহার বানুর কিসের প্রয়োজন? মেয়েটাও কি নুরুন্নাহার বানুর আছে? নুরুন্নাহার বানু নিজের চোখে দেখেছেন একটা আলগা বেটাকে ঘরে বিয়ে করা বউ আছে, ছেলে মেয়ে আছে, তাকে আপন বুকে হাত দিতে দিয়েছে। নুরুন্নাহার বানু যখন শাসন করতে গেছেন, আপন পেটের মেয়ে চোখ রাঙিয়ে বলে কি, খবরদার, গায়ে হাত দিতে আসবে না। আবেদ ভাইকে ভালো লাগে তাই মজা করছিলাম। তুমি চিৎকার করলে আমি আবেদ ভাইয়ের কাছে চলে যাব। আবেদ ভাই বর্তমান বউকে নিয়ে সুখী নয়। আমিও যদি সুখী না হই সেটা আমার ব্যাপার। তুমি হইচই করার কে? নুরুন্নাহার বানু কি বিনা প্রতিবাদে আবু জুনায়েদের এই জঘন্য অন্যায় মেনে নিতে পারেন? আজকে যদি তার আব্বা বেঁচে থাকতেন, একটা গাই গরুর কাছে তার মেয়েকে এমন ছোট করা কি সহ্য করতে পারতেন? তিনি আপন হাতে রামদায়ের একটামাত্র কোপ দিয়ে ছোট লোকের বাচ্চার মাথা ফাঁক করে ফেলতেন এবং গাই গরুটি জবাই করে জিয়াফত খাওয়াতেন। নুরুন্নাহার বানু তেমন ঝালোলা বাপের বেটি। আবু জুনায়েদের গরু পীড়িতের শেষ দেখে তিনি ছাড়বেন। গরুটিকে তিনি আপন হাতে বিষ দিয়ে হত্যা করবেন। তাহলেই তার শরীরের ঝাল মেটে। ইতিমধ্যে তিনি বিষ সংগ্রহ করে ফেলেছেন। সেজন্য তাকে একটু কষ্ট করতে হয়েছে। পুরনো একটি শাড়ি ও বুড়ি মাগিটি তার কাছ থেকে আদায় করে নিয়েছে। গরুটি ভালোভাবে মারা যাবে। সেই মারা যাওয়ার কাজটি নিরাপদে হয়ে গেলে নুরুন্নাহার বানুকে তার সাহেবকে মানে আবু জুনায়েদকে ছমিরনের স্বামীর একটি চাকরি ঠিক করে দিতে হবে। এত কিছু করার পরেই মাগি গ্রামে গিয়ে চামারের কাছ থেকে গরুর বিষ এনে দিয়েছে। শুক্রবার দিন মিয়া মোহাম্মদ আবু জুনায়েদকে নরসিংদী যেতে হলো। আবু জুনায়েদের ইচ্ছে ছিল না। আজ পশু হাসপাতাল থেকে গরুটাকে দেখার জন্য ডাক্তার আসার কথা ছিল। গর্ভাবস্থার এখন 6 মাস চলছে, শরীর ভারী হয়ে উঠছে, তরণীর চঞ্চলতা অনেকখানি থিতিয়ে এসেছে। ডাক্তার কি বলেন আবু জুনায়েদের শোনার ইচ্ছে ছিল। শিক্ষা সচিব যাচ্ছেন, শিক্ষামন্ত্রী যাচ্ছেন, আবু জুনায়েদ না বলবেন কেমন করে? সরকারের অধীনে চাকরি আবু জুনায়েদের। আজ সপ্তাহব্যাপী উৎসবের সূচনা। একেবারে শেষ দিন প্রধানমন্ত্রী যাবেন। ঘর থেকে বেরোবার আগে আবু জুনায়েদ গোয়াল ঘরে গেলেন। গতদিন দেখাশোনার লোকটা চলে গেছে, তার আসতে একটু বেলা হবে, কারণ তাকে বউকে নিয়ে হাসপাতালে যেতে হবে। সকালে যাতে তরণী ব্রেকফাস্ট করতে পারে সেজন্য রাতেই তার জন্য গামলাতে আতপ চালের জাউ তৈরি করে রেখে যাচ্ছে। কেউ জাউটা তরণীর সামনে ঠেলে দিলেই চলবে। তরণী জাউ শেষ করার আগেই সে বউকে বাসায় রেখেই চলে আসবে। আবু জুনায়েদ বাড়ি থেকে বের হওয়ার পর নুরুন্নাহার বানুর হঠাৎ কেমন জানি ইচ্ছে হলো তিনি নিচে গিয়ে একটু হেঁটে আসবেন। আবু জুনায়েদ বাইরে টাইরে কোথাও গেলে তিনি কম্পাউন্ড পরিক্রমার কাজটা বেশ ভালোভাবেই করেন। দারোয়ান, মালি, ঝাড়ুদার এ সকল তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাকে দেখে তটস্থ হয়ে ওঠে, হুকুম তামিল করার জন্য তৎপর হয়ে ওঠে। মনে যত কষ্টই থাকুক, এটা তিনি মহা আনন্দে উপভোগ করে থাকেন। আজকে তিনি নিচে নেমে দেখেন সবটা ফাঁকা। ঝাড়ু দেয়া শেষে ঝাড়ুদারেরা চলে গেছে, মালিরাও অনুপস্থিত। কেবল এক দারোয়ান গেটে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। নুরুন্নাহার বানুকে দেখতে পেয়ে মুখের সিগারেট ছুঁড়ে দিয়ে সালাম দিয়ে সোজা হয়ে দাঁড়াল। নুরুন্নাহার বানু দারোয়ানের কাছে তার অসুস্থ মেয়েটির সংবাদ জিজ্ঞেস করলেন। দারোয়ান জানালো, বেগম সাহেবের অশেষ মেহেরবানি, আল্লাহর রহমতে তার মেয়ে সুস্থ। দুঃসময়ে বেগম টাকাটা ধার না দিলে মেয়ের চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব হতো না। 1 তারিখ মাইনে পেলে সে ঠিক বেগম সাহেবার টাকাটা শোধ করে দেবে। বেগম সাহেব তার বড় উপকার করেছেন, সে কথা সারা জীবন মনে থাকবে। নুরুন্নাহার বানু বললেন, ঠিক আছে হাসমত, ওই টাকা কটা তোমাকে একেবারেই দিয়ে দিলাম, শোধ দিতে হবে না। দারোয়ান করজোরে আবার নুরুন্নাহার বানুকে সালাম করল। নুরুন্নাহার বানু ঘুরতে ঘুরতে গোয়াল ঘরে এলেন। গরুটা দাঁড়িয়ে আছে, সুন্দর লেজটা দিয়ে মাছি তাড়াচ্ছে। তার ছলছল চোখ দুটোয় নুরুন্নাহার বানুর চোখ গেল। তিনি পেটে হাত রাখলেন, ভেতরে বাচ্চাটি নড়াচড়া করছে টের পেলেন। এমন গাভীন একটি গরুকে তিনি বিষ দিয়ে হত্যা করবেন, মনে একটা মমতা জন্মাল। গরুটা সত্যিই সুন্দর, কিন্তু তার মনের ভেতর দীর্ঘদিনের কুণ্ডলি পাকানো সংকল্পটা জীবন পেতে শুরু করছিল। তিনি কাজটা করবেন কিনা ঠিক করতে পারছেন না। গোটা কম্পাউন্ডটা আগাগোড়া 2-4 চক্কর দিলেন। তার একে একে মনে মনে পড়তে লাগল গরুটা আসার পর থেকে কিভাবে তার উপর দুর্যোগ নেমে এসেছে। স্বামী পর হয়ে গেছে, মেয়ে খানকি হওয়ার উপক্রম, তার নিজের জীবন থেকে শান্তি সুখ কিভাবে বিদায় নিয়েছে। গরুটা যদি বেঁচে থাকে, নুরুন্নাহার বানুর আর কোনোই আশা নেই। নুরুন্নাহার কি স্বামী সংসার নিয়ে বেঁচে থাকতে চান? তাহলে গরুটি কোনো মতেই বেঁচে থাকতে পারে না। তার মন কঠিন হয়ে উঠল। যা করবার তাকে তাড়াতাড়ি করে ফেলতে হবে। মনের এই দৃঢ়তা কতক্ষণ রাখতে পারবেন তিনি জানেন না। নুরুন্নাহার বানু নিজের কাছে নিজে পরাজিত হতে চান না। তার চলার বেগ অত্যন্ত দ্রুত হয়ে গেল। হৃৎপিণ্ডের ধুকধুক শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। তাড়াতাড়ি দোতলায় উঠে প্লাস্টিকের কৌটার ভেতর থেকে পলিথিনে ঢাকা পুড়িয়াটা নিয়ে নেমে এলেন।
এবং গুঁড়োগুলো জাউয়ের গামলার মধ্যে স্পর্শ বাঁচিয়ে ছড়িয়ে দিলেন। আপন হাতে একটি গাছের ডাল ভেঙে গুলতে লাগলেন। তারপর ওপরে উঠে পরনের শাড়িটা বদলে ড্রাইভার ডেকে গাড়িতে চড়ে মীর হাজির বাগে বোনের বাড়িতে চলে গেলেন। নরসিংদী থেকে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদের ফেরার কথা ছিল বিকেলের দিকে, কিন্তু তার ফিরতে ফিরতে রাত 11টা হয়ে গেল। পথে এক জায়গায় একটা প্রাইভেট কার একজন কলেজ ছাত্রকে চাপা দিয়ে চলে গেছে এবং ছেলেটি সঙ্গে সঙ্গে মারা গেছে। ক্ষিপ্ত ছাত্ররা ছাত্র হত্যার প্রতিশোধ স্বরূপ যত প্রাইভেট কারের দেখা পেয়েছে ইচ্ছে মতো ভাঙচুর করেছে, কোনো আরোহীকে জোর করে নামিয়ে পিটিয়েছেও। ভয়ে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতে সাহস পাচ্ছিল না। আবু জুনায়েদকেও অনেক ঘুর পথ দিয়ে গাড়ি চালিয়ে আসতে হয়েছে। বিপদের উপর বিপদ। বড় রাস্তায় যেই উঠেছে পেছনের চাকাটা পাংচার হয়ে গেল। অতিরিক্ত কোনো চাকা সঙ্গে ছিল না, তাই 2 মাইল ঠেলে গাড়িকে নিকটবর্তী গ্যারেজে আনতে হয়েছে। আবু জুনায়েদকে নিজেকেও এই ঠেলাঠেলির কাজে হাত রাখতে হয়েছে। গ্যারেজে নতুন চাকা লাগিয়ে আবার চলা শুরু করতে ঘণ্টাখানেক সময় চলে গেল। তার খেয়ে ঘণ্টাখানেক আরাম করার অভ্যেস আছে, আজকে সেটি হয়নি। তাছাড়া আরও নানারকম ধকল গেছে। শিক্ষা সপ্তাহের শুরুর দিন নরসিংদীতে 2 দল ছাত্রের মধ্যে মারামারি হয়েছে। ক্ষুধা, তৃষ্ণা, শ্রান্তিতে তার চোখ বুজে আসছিল। তিনি যখন উপাচার্য ভবনের কম্পাউন্ডে এলেন, দেখেন গেট খোলা, ভেতরে মানুষজনের আনাগোনা। গোয়ালঘরে অনেক মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তিনি কোনো রকমে গাড়ি থেকে নেমে দারোয়ানকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। দারোয়ান বলল, দুপুরবেলা থেকে গরুটা হড়হড় করে পাতলা পায়খানা করছে, কিছুতেই বন্ধ হচ্ছে না, আর মুখ দিয়ে ফেনা আসছে। আবু জুনায়েদ জিজ্ঞেস করলেন, বেগম সাহেব কোথায়? দারোয়ান জবাব দিল, বেগম সাহেবেরও শরীর ভীষণ খারাপ, বড় আপার বাসায় গিয়ে বেহুশ হয়ে পড়েছিলেন। ওপরে তিনি আছেন, এখন অল্প অল্প জ্ঞান ফিরেছে, ডাক্তার দেখছেন। আবু জুনায়েদ বেগমকে দেখতে ওপরে না যেয়ে গরু দেখতে গোয়াল ঘরে চলে গেলেন। গোয়াল ঘরে এই এত রাতেও অনেক মানুষ। মাওলানা তাহের, জনার্দন চক্রবর্তী, ডক্টর আনোয়ারুল আজিম সহ সন্ধে আসরের প্রায় সমস্ত সদস্য উপস্থিত আছেন। একপাশে শেখ তবারক আলী, তার পাশে এক ভদ্রলোক ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন। আবু জুনায়েদ ধরে নিলেন তিনি ডাক্তার হবেন। গরুটার অবস্থা দেখে আবু জুনায়েদের ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর ঘর করে কাঁপছে। দুটো অসহায় স্বচ্ছ ছলছল চোখ দুটো থেকে পানির দুটো ধারা গড়িয়ে নিচের দিকে নেমে আসছে। মলদার গোড়ায় পিচকারির মতো বেগে পাতলা পায়খানা ছুটছে। আবু জুনায়েদ ভালো করে দেখার জন্য যেই পেছনের দিকে গেলেন, ছড়ছড় করে পায়খানা ছুটে এসে তার কোট প্যান্ট সব ভরিয়ে দিল। সেসব পরোয়া না করে আবু জুনায়েদ মলদারের গোড়া পরীক্ষা করে দেখে, মলদারের গোড়ায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ। গরুটির মুখে ফেনা ভাঙছে তো ভাঙছেই। সমুদ্রের জোয়ার নেমে যাওয়ার পর বেলাভূমিতে যেরকম ফেনা পড়ে থাকে, গোয়ালঘর জুড়ে সর্বত্র ফেনার দাগ দেখতে পেলেন। আবু জুনায়েদ কি করবেন বুঝতে পারলেন না। তিনি কোট প্যান্ট শুদ্ধ হাঁটু মুড়ে গরুর পাশেই বসে পড়লেন। তারপর শিশুর মতো, বৃদ্ধের মতো, পুত্রহারা মেয়ে মানুষের মতো বুক চাপটে হু হু করে কেঁদে উঠলেন। উপস্থিত মানুষরা তাকে কেউ কিছু বলতে পারলেন না। এক সময় কান্নার বেগও শান্ত হয়ে এলো, কিন্তু গরুটি পাতলা পায়খানা করেই যাচ্ছে। আবু জুনায়েদকে কখন থেকে পায়খানা শুরু হলো নিতান্ত অনিচ্ছায়ও সে কথা শুনতে হলো। কাঞ্চন, মানে যে মানুষটি দেখাশোনা করে থাকে, হাসপাতালে বউকে দেখিয়ে বাসায় রেখে সরাসরি গোয়ালঘরে চলে এলো। এসেই দেখে গরুটি পাতলা পায়খানা করছে আর বড় বড় করে কাশছে এবং কাশির সঙ্গে ফেনা আসছে। রকম সকম দেখে কাঞ্চন খুব ভয় পেয়ে যায়। বাড়িতে বেগম সাহেবাকে খবর দিতে গিয়ে দেখে বেগম সাহেবা নেই। উপায়ন্তর না দেখে তবারক সাহেবের বাড়িতে টেলিফোন করেন। তার বাড়ি থেকে জানানো হয় তিনি মতিঝিলের অফিসে আছেন। কাঞ্চন তিল পরিমাণ বিলম্ব না করে তবারক সাহেবের অফিসে গিয়ে জানান যে গরুটি পাতলা পায়খানা করছে এবং মুখ দিয়ে ফেনা ভাঙছে। তবারক সাহেব অফিসে একজন সাহেবের সঙ্গে বসে চা খেতে খেতে আলাপ করছিলেন। ঘটনা শুনে তবারক সাহেব বিদেশি ভদ্রলোককে সঙ্গে সঙ্গেই বললেন, এক্সকিউজ মি, ইউ হ্যাভ টু অ্যাপোলোজাইজ মি, দেয়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, আই হ্যাভ টু রাশ রাইট নাও। তারপর তবারক সাহেব পশু হাসপাতালে গিয়ে নিজের গাড়িতে ভেটেরিনারি সার্জন নুরুল হুদা সাহেবকে উঠিয়ে নিয়ে উপাচার্য ভবনে চলে আসেন। ভেটেরিনারি সার্জন গরুকে ট্যাবলেট খাওয়াতে চেষ্টা করেছেন, কিন্তু গরুটি কিছু গিলছে না। কী রোগ তিনি ধরতে পারছেন না, তথাপি অনুমানের উপর নির্ভর করে দুটো ইঞ্জেকশন দিয়েছেন, পায়খানা বন্ধ হয়নি। শেষ তবারক আলী তারপর সাভার সরকারি ডেয়ারি সার্মে যে সুইডিশ পশু বিশেষজ্ঞ ভদ্রলোক আছেন তাকে আনিয়েছেন। ড জার্নেট জানালেন, ট্রপিক্যাল ক্যাটল ডিজিজ সম্বন্ধে তার যতদূর বিদ্যে এরকম কোনো রোগের নাম কখনো শোনেননি, সুতরাং তিনিও বলতে পারেন না আসল রোগটা কি।
আকস্মিক কোনো বিষাক্ত বস্তু খাওয়ার কারণেই হয়তো এরকম ঘটতে পারে। স্টম্যাক এক্স-রে করালে আসল কারণটা জানা যেত, কিন্তু এদেশে ক্যাটেল এক্স-রে করার কোনো প্ল্যান্ট নেই, সুতরাং তিনি খুবই দুঃখিত, কিছু করতে পারবেন মনে হয় না। আবু জুনায়েদকে ধরে ধরে উপরে উঠিয়ে দেওয়া হলো। তিনি শুনলেন নুরুন্নাহার বানুকে এই সবেমাত্র ডাক্তার ঘুম পাড়াতে সক্ষম হয়েছেন। তার শরীর থেকে একরকম জোর করেই কোট প্যান্ট খুলে তাকে বাথরুমে ঢুকিয়ে দেওয়া হলো। তিনি ঘোষণা করলেন কিছু খাবেন না। আবারও জোর করে তাকে দুধ খাওয়ানো হলো। চাপে পড়ে সামান্য ভাতও তিনি খেলেন। সকলে ধরাধরি করে তাকে শোয়ার ঘরের বাইরে একটি খাটে শুইয়ে দিল, কারণ শোয়ার ঘরে নুরুন্নাহার বানু অচেতন হয়ে পড়ে আছেন এবং তাকে বড় বোন দেখাশোনা করছেন। আবু জুনাইদ অসুস্থ স্ত্রী এবং গরুর কথা ভুলে পরের দিন বেলা ৮টা পর্যন্ত ঘুমোলেন। মার্চ মাসের ১১ তারিখ বেলা ৯:১৮ সময়ে একটি পশ্চিমা দেশের একজন রাষ্ট্রদূত আবু জুনায়েদের সঙ্গে তার অফিসে এসে দেখা করবেন এরকম অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। ভদ্রলোক এদেশে নতুন এসেছেন, মাত্র ২ সপ্তাহ হল রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন। এ পর্যায়ে তিনি মহানগরীর সম্ভ্রান্ত ভদ্রলোকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আবু জুনায়েদ খুশি হয়েছিলেন। বিদেশিদের সঙ্গে তিনি চমৎকার বাতচিত করতে পারেন, অথচ এখানকার না কুচু কালো সাহেবেরা রটিয়েছেন আবু জুনায়েদের ইংরাজি ভুল, বাংলা অশুদ্ধ। তার ব্যক্তিগত সহকারী ফোন করে জানালেন রাষ্ট্রদূত সাহেব এসে তার জন্য অপেক্ষা করছেন। আবু জুনায়েদকে দাড়িটা কাটতে হলো। গতকালের স্যুটটা পরতে গিয়ে দেখলেন গরুর গোবরের ছিটা লেগে আছে সর্বত্র। আলমারি খুলে তাই নতুন স্যুট বের করে পরতে হলো। অফিসে গিয়ে দেখেন রাষ্ট্রদূত ভদ্রলোক অফিসে বসে বসে অপেক্ষা করছেন। আবু জুনায়েদ হাত বাড়িয়ে দিতে দিতে বললেন, ইয়োর এক্সেলেন্সি, আই এম এক্সট্রিমলি সরি, দ্যার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট ইন মাই হাউস। রাষ্ট্রদূত ভদ্রলোক উৎকণ্ঠা প্রকাশ করে বললেন, সো ইয়োর ওয়াইফ ইজ সিক, ইজ শি? ইয়োর এক্সেলেন্সি, নট এক্স্যাক্টলি মাই ওয়াইফ, বাট মাই কাউ। হোয়াট, কাউ? সো ইউ আর কিপিং আ কাউ? Yes, Your Excellency, very good, very beautiful cow, and its mother is a Swedish cow, a cow of your beautiful country. That cow is sick. রাষ্ট্রদূত ভদ্রলোক একটু অবাক হয়ে গেলেন। কিছু জিনিস জানার জন্য রাষ্ট্রদূত ভদ্রলোকের কৌতুকের জন্ম নিল। তিনি বললেন, Mr. Vice Chancellor, I have 2 queries. The first one is, I had the idea that Hindus worship cows, but Muslims are beef-eater nation like us, is not that? আবু জুনায়েদ বললেন, Your Excellency is perfectly right. Hindus the worship cow and we people eat beef, but it is also true we love cows very much. রাষ্ট্রদূত ভদ্রলোক হাসি সম্বরণ করে বললেন, Now my second query would be, how do you relate cow keeping and university administration? Your Excellency, I have my own individually method to manage both. রাষ্ট্রদূত ভদ্রলোক বললেন, Thank you, Mr. Vice Chancellor. I am very happy and glad to meet you. তারপর একটা বিস্কুটের এক কোণা দাঁতে কেটে নিয়ে চায়ে মুখ দিলেন। চা শেষ করে সুইডেনের জাতীয় পতাকা উড়িয়ে ক্যাডিলাকে করে চলে গেলেন। সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আজকের দিনের দ্বিতীয় কর্মসূচি বটানি ডিপার্টমেন্টের প্রফেসর নিয়োগের ইন্টারভিউ। প্রফেসর নিয়োগের বেলায় উপাচার্যকে প্রিসাইড করতে হয়, এটাই নিয়ম। সায়েন্স ফ্যাকাল্টির ডিন, বটানি ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং এক্সটার্নাল হিসেবে চট্টগ্রাম ইউনিভার্সিটির বটানির চেয়ারম্যান ৩ জনেই উপস্থিত আছেন। ৩ জন মাত্র প্রার্থী। প্রতিটি প্রার্থীর ফাইল এবং আবেদনপত্র হাজির করা হয়েছে। আবু জুনায়েদের মুখে একটা থমথমে গাম্ভীর্য। তিনি বেল বাজিও বেয়ারাকে বললেন, প্রথম ক্যান্ডিডেট ডক্টর আদনানকে আসতে বলো। তিনি চেম্বারে প্রবেশ করলে আবু জুনায়েদ চেয়ার দেখিয়ে বললেন, প্লিজ টেক ইয়োর সিট। ডক্টর আদনান বসলে কাগজপত্র দেখার পর জিজ্ঞেস করলেন, আপনি ইউএসএ থেকে ডক্টরেট করেছেন? ডক্টর আদনান জবাব দিলেন, আমি ইউএসের মিশিগান ইউনিভার্সিটি থেকে ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট করেছি। মিয়া মুহাম্মদ আবু জুনায়েদ একটা অদ্ভুত প্রশ্ন করলেন, আচ্ছা ডক্টর আদনান, আপনি আমাকে বলুন তো, গাভীন গরু পাতলা পায়খানা করলে কি করতে হয়? উপাচার্য সাহেবের প্রশ্ন শুনে আদনানের হেসে উঠতে ইচ্ছে হল, কিন্তু সংযম রক্ষা করলেন এবং বললেন, স্যার, কি করতে হবে আমার জানা নেই। আমার বিষয় অ্যানিমাল হাজবেন্ড্রি নয়, বটানি। আবু জুনায়েদ হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বোর্ডের অন্যান্য সদস্যদের বললেন, আপনারা ইন্টারভিউটা চালিয়ে নিন, আমি থাকতে পারছি না, আমার গরুটার অসুখ। তারপর তিনি অফিস রুমের বাইরে চলে এলেন।
আবু জুনায়েদের গাড়ি অফিস থেকে উপাচার্য ভবনের কম্পাউন্ডে ঢুকলে দেখে অনেক মানুষের ভিড়। ছাত্রছাত্রী, পাড়ার মহিলা, তরুণ শিক্ষকদেরও অনেককে দেখতে পেলেন। আবু জুনায়েদ চিন্তা করলেন এই অল্প সময়ের মধ্যে গোটা বিশ্ববিদ্যালয়ে তার গরুটি সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠেছিল। কি আবেগ নিয়েই না সকলে অসহায় পশুটিকে দেখতে আসছে। দলে দলে মানুষ গোয়ালঘরে যাচ্ছে এবং গোয়ালঘর থেকে আসছে। গরুটি বিশ্ববিদ্যালয়ের জীবন্ত সত্তরের অংশ হয়ে দাঁড়িয়েছিল, সে কথা আবু জুনায়েদ জানতেন না। তার চোখ ফেটে পানি বেরিয়ে আসছিল। তিনি গাড়ি থেকে নেমে ধীর মন্থর গতিতে গোয়ালঘরের দিকে গেলেন। সকলে তাকে পথ ছেড়ে দিল। তিনি নীরবে গোয়ালঘরের সামনে এসে দাঁড়ালেন। গরুটি কাত হয়ে শুয়ে পড়েছে, তার মুখটা মাটিতে ঠেকিয়ে রেখেছে। ফেনায় গোয়ালের সবটা মেঝে ভেসে যাচ্ছে। সুন্দর চোখ দুটো বোজা। মলদারের পাশে বিন্দু বিন্দু রক্ত লেগে আছে। কাঞ্চন ছেলেটা গরুর গায়ে হাত দিয়ে বসে আছে, চুপচাপ। তার চোখ পানিতে ভেসে যাচ্ছে। আবু জুনায়েদ কাউকে কিছু না বলে উপরে গিয়ে গায়ের কাপড় চোপড়, পায়ের জুতো কিছুই না খুলে বিছানায় নিজেকে ঢেলে দিলেন। গরুটার দিকে আঙুল দেখিয়ে বলছেন, কি জামাই মিয়া, আপনাকে কি আমি সঠিক পথ দেখাইনি? স্বপ্নটা দেখেই তিনি জেগে গিয়েছিলেন। এই রকম স্বপ্ন কেন দেখলেন, তার অর্থ কি হতে পারে, আরও কত বিপদ তার জন্য অপেক্ষা করে আছে, কে জানে। এই সময়ে তার ব্যক্তিগত সহকারী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে চাপা স্বরে বললেন, স্যার স্যার, এডুকেশন মিনিস্টার অনেকক্ষণ পর্যন্ত লাইনে আপনার জন্য অপেক্ষা করছেন। আবু জুনায়েদকে তড়িতাহতের মতো উঠে টেলিফোনের কাছে যেতে হলো। রিসিভার কানে লাগিয়ে সালাম দিতে হলো। যত বিপদই থাকুক, ওপর থেকে টেলিফোন এলে কণ্ঠস্বরে বিনীত ভাব ফুটিয়ে তুলে কিভাবে জবাব দিতে হয় সেটা আবু জুনায়েদের ধাতস্থ হয়ে গেছে। রিসিভার উঠিয়ে বিনীত কণ্ঠে বললেন, স্যার, আসসালামু আলাইকুম। আবু জুনায়েদ। শিক্ষামন্ত্রী ও প্রান্ত থেকে উৎসাহব্যঞ্জক কণ্ঠস্বরে ইংরেজিতে এবং তারপরে বাংলায় বললেন, Mr. Junaid, I congratulate you on behalf of Honorable Prime Minister and my own behalf. Prime Minister has asked me to inform you, you are the most favored and lucky person to represent Bangladesh in 51 American universities. উত্তর থেকে দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৫১টা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষা সংস্কৃতির ওপর পরিচয়মূলক বক্তৃতা দিতে হবে। প্রতি বক্তৃতার সময় প্রশ্নোত্তর সহ ২.৫ ঘণ্টা। প্রতিটি বক্তৃতার জন্য আপনাকে $৪,০০০ করে সম্মানী দেবে। এটা শুধু দায়িত্ব এবং সম্মানজনক দায়িত্ব। আপনার হাতে ২৫ দিন মাত্র সময় আছে। এরই মধ্যে যাবতীয় ফর্ম্যালিটিস সারতে হবে। বক্তৃতাগুলোর বিষয়বস্তু ছকিয়ে নিতে হবে এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার জোগাড় করতে হবে। সুতরাং বিশেষ সময় নেই, এই মুহূর্ত থেকে কাজে লেগে যান। প্রধানমন্ত্রী যাওয়ার আগের দিন আপনার অনারে একটা ডিনার দেবেন। সময়টা আমিই পরে জানাবো। এই বিরল সম্মান এবং প্রচুর অর্থপ্রাপ্তির সংবাদটি শোনার পর প্রথমেই আবু জুনায়েদ টেবিলের সামনে একটি চেয়ার টেনে নিয়ে বসলেন। তারপর ড্রয়ার থেকে ক্যালকুলেটর বের করে হিসেব করতে লাগলেন। তাকে ৫১টি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে হবে। প্রতি বক্তৃতার জন্য পেতে যাচ্ছেন $৪,০০০। ৫১কে ৪ দিয়ে গুণ করলে কত দাঁড়ায়? $১ 40 টাকা, $১,০০,০০০ 40 লক্ষ টাকা, $2,০০,০০০ ৮০ লক্ষ টাকা, তার ওপর আরও 2 লক্ষ টাকার মতো, মোট ৮২ লক্ষ টাকার হাতছানি। সে কি সামান্য ব্যাপার? একটু আগে দেখা স্বপ্নটার কথা মনে এলো। স্বপ্নের তাৎপর্যটা তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তিনি ইচ্ছে করলে ৫০০ একর, ১,০০০ একর মনের মতো জমি পছন্দ করে কিনতে পারবেন। তার হালাল রুজির টাকায় কেনা। তিনি কনসালটেন্সি করেননি, রাজনৈতিক ধান্দাবাজি করেননি। আল্লাহ সৎ পথেই তার আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আবু জুনায়েদ ভাবলেন সংবাদটা প্রথমে নুরুন্নাহার বানুকে জানানো প্রয়োজন। আবু জুনায়েদের মনে হল তিনি শূন্যের ওপর ভেসে বেড়াচ্ছেন। শোয়ার ঘরে গিয়ে দেখেন নুরুন্নাহার বানু উত্তর দিকে মুখ করে ঘুমিয়ে আছেন। আবু জুনায়েদ তাকে আস্তে আস্তে দোলা দিয়ে ডাকতে থাকলেন, এই বানু, এই বানু। খুব আবেগ আপ্লুত নয়নে তিনি কখনো নুরুন্নাহারকে বানু বলে ডাকেন না। আবু জুনায়েদ ডাকাডাকি করছেন, অথচ নুরুন্নাহার বানু চোখ খুলছেন না। অবশেষে অনেক ডাকাডাকির পর নুরুন্নাহার বানু ঘুম থেকে জেগে খাটের উপর বসলেন। আবু জুনায়েদের দিকে ঘোলা ঘোলা চোখে তাকালেন। মনে হলো না তিনি আবু জুনায়েদকে চিনতে পেরেছেন। খুব ক্ষীণ স্বরে, মনে হয় স্বরটা তার নয়, অন্য কোথাও থেকে ভেসে আসছে, জিজ্ঞেস করলেন, কি চাও? আবু জুনায়েদ তার হাত দুটি ধরে বললেন, বানু শোনো, একটা অসম্ভব সুখের সংবাদ। জানো, আমেরিকার ৫১টি বিশ্ববিদ্যালয়ে আমাকে একটি করে বক্তৃতা দিতে হবে। প্রতি বক্তৃতায় $৪,০০০ সম্মানই পাব। সব মিলিয়ে হবে $2,04,০০০। আমাদের টাকায় তার পরিমাণ ৮২ লক্ষ। এত টাকা আমাদের হবে। নুরুন্নাহার বানু পূর্বের মতো ক্ষীণ স্বরে বললেন, খুবই উত্তম সংবাদ।
তুমি ৮২ লক্ষ টাকা পাবে। এই টাকাটা তোমার দরকার হবে। গাভী প্রেমিকার কবরের ওপর তুমি তো তাজমহল বানাবে। শুনে রাখো, তোমার প্রেমিকাটি আজ রাতে কিংবা কাল সকালে মারা যাবে এবং আমিই ওকে খুন করেছি।